নমস্কার। আপনারা শুনছেন সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত আবার যদি ইচ্ছা করো উপন্যাসখানির শেষ পর্ব। মাসখানেক ভিনসেন্টকে হাসপাতালে থাকতে হয়েছিল। ওখান থেকে ছাড়া পাওয়ার আগে মিসেস উর্মিলা ডেভিডসনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। বোধ করি না হলেই ভালো হতো। মিসেস ডেভিডসন যে ফিরে এসেছেন তা ওর জানা ছিল না। সংকোচে প্রশ্নটা সে কারোকে করতেও পারেনি। ডক্টর ডেভিডসনকে তো নয়ই। একদিন নার্স এসে জানালো ভিনসেন্টকে বড় সাহেব ডেকে পাঠিয়েছেন। হাসপাতাল থেকে অদূরে ডক্টর ডেভিডসনের কোয়ার্টার্স। সাহেব সেখানেই ছিলেন। বাগানটা পার হয়ে ওর ঘরে গিয়ে পৌঁছতেই ডাক্তার সাহেব ওকে আহ্বান করেন, আসুন আসুন মিস্টার ভান গর্গ, আপনার জন্য একটি সুসংবাদ আছে। ভিনসেন্ট মুখ তুলে দেখতে পায় ডাক পিয়ন রঘু দাঁড়িয়ে আছে। বলে, आपका एक मनी ऑर्डर আসছে বাবু, 40 रुपया का। মাসের মাঝখানে এমন মানি অর্ডার পেতে অভ্যস্ত নয় ভিনসেন্ট। কুপনটা পড়ে দেখে দিল্লি থেকে সুরজ টাকাটা পাঠিয়েছে। মানি অর্ডার কুপনে লিখেছে, তোমার একটি ছবি বিক্রি হয়েছে 40 টাকায়, টাকাটা পাঠালাম। অদ্ভুত একটা আনন্দ পেল ভিনসেন্ট। এই তার জীবনের প্রথম সাফল্য। 10-15 বছর ধরে সে একটি ফুল গাছের পরিচর্যা করে চলেছে। জল দিয়েছে, গোড়া খুঁড়ে সার দিয়েছে, আর দিনের পর দিন লক্ষ্য করেছে ফুল গাছে কুড়িয়ে এলো কিনা। আজ তার সেই চারা গাছে প্রথম ফুট ফুটল। এরপর শুরু হবে তার জয়যাত্রা। স্বাবলম্বী হয়ে উঠবে ভিনসেন্ট। রঘুর কাছ থেকে টাকাটা হাত পেতে নিয়ে প্রথমেই তাকে 1 টাকা বকশিস দেয়। তারপর ডাক্তার সাহেবের দিকে একখানা 10 টাকার নোট বাড়িয়ে ধরে বলে, ডাক্তার সাহেব মিষ্টি আনতে দিন, সবাই খাবে। একেবারে 10 টাকা? পুরো টাকাটাই দিতাম ডাক্তার সাহেব, কিন্তু বাকি টাকায় কিছু রং আর ক্যানভাস কিনতে হবে তো। বলেন কি, আজ আমার কত বড় আনন্দের দিন জানেন? আজ আমার প্রথম ছবি বিক্রি হলো। এর আগে কখনো হয়নি বুঝি? না না, এই প্রথম ডাক্তার সাহেব। প্রায় নাচতে নাচতে ভিনসেন্ট ফিরে আসে তার কেবিনে। সামনে যাকে পায় খবরটা জানায়। কোবাল্ট ব্লু, সিপিয়া আর ক্রোমি আলোর টিউবগুলো ফুরিয়েছে, ওগুলো আনাতে হবে। আর কিছু ক্যানভাসও আনাতে হবে। প্রথমেই ধরবে একটা সেলফ পোর্ট্রেট। আচ্ছা, কোন ছবিখানে বিক্রি হলো? সুরজের কাছে তো 10-15খানা ছবি আছে, তার ভিতর কোনখানা? সুরজটা চিরকালই একটা ক্যাবলা, আসল কথাটাই জানাতে ভুলেছে। কোনটা বিক্রি হলো, কে কিনলো, তা তো লিখবি বাবা। অজ্ঞাত আর্টিস্টের একখানা ছবি নগদ 40 টাকায় হুট করে কেউ কেনে না। লোকটারে নিশ্চয়ই সেটা বিশেষ কারণে ভালো লেগেছে। কি বলেছিল সে? ক্রেতার নামটা পর্যন্ত বলেনি। দিল্লির কোনো ছবির দোকানে সে কি ভিনসেন্টের ছবিগুলো বিক্রয়ার্থে দিয়েছে? তখনই একটি চিঠি লিখতে বসলো ভিনসেন্ট। ব্যাপারটা জানতে হবে। কুপনের লেখাটা পুনর্বার দেখবার জন্য সে পকেটে হাত দেয়। তারপর মনে পড়ে সে শুধু টাকাটাই নিয়ে এসেছে, কুপনটা পড়ে আছে ডাক্তার সাহেবের টেবিলে। তখনই উঠে পড়ে, আবার ফিরে যায় ডাক্তার সাহেবের খাস কামরায় কুপনটা ফিরিয়ে আনতে। ওর দ্বারের সামনে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। কথোপকথন কানে আসে। উর্মিলা বলছিল, সত্যি সত্যি ওর ছবি কেউ নগদ 40 টাকা দিয়ে কিনেছে? আমি তো দেখেছি ওর অনেক ছবি। বাধা দিয়ে ডাক্তার সাহেব বলেন, খেপেছ? এটা বোধহয় ওর ভাইয়ের একটা কারসাজি। দাদার জন্যই সেই তো সব খরচপত্র করছে। এভাবে একটা 40 টাকার মানি অর্ডার করে দাদাকে সান্ত্বনা দিতে চায়। সত্যি সত্যি বিক্রি হলে সে নিশ্চয়ই সব কথা লিখত। কোন ছবিটা বিক্রি হলো, কে কিনলো, সেসব কথা বলেনি। ও অনর্গল কত আর মিথ্যে কথা লিখবে বলো? একটা তীক্ষ্ণ ছুঁচ যেন কে আমূল বিদ্ধ করে দিল ভান গর্গের মাথায়। ছি 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 ছি, এমন সহজ সরল কথাটা সে বুঝতে পারেনি। সত্যি সত্যি ছবি বিক্রি হলে সুরজ লম্বা চিঠি লিখত না। দাদার মতো সেও তো আজ 15 বছর ধরে এই দিনটির প্রতীক্ষা করে আছে। একটা নিদারুণ হাহাকারে ওর মনটা ভরে গেল। চোখ ফেটে জল বার হয়ে আসে।
কি মূর্খ সে! ও থেকে আবার 10 টাকা সে সকলকে মিষ্টি খেতে দিল। লজ্জা, কি অপরিসীম লজ্জা! কেবিনে ফিরে এসে আপাদমস্তক মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ভিনসেন্ট ভান গর্কের জীবদ্দশায় তার একখানি মাত্র ছবি বিক্রি হয়েছিল, কিন্তু করুণাময় ঈশ্বরের ব্যবস্থাপনায় সে কথা সে জেনে যেতে পারেনি। এর দিন তিনেক পরে কেবিনে একা শুয়ে আছে ভিনসেন্ট। মনে হলো কে একখানা হাত রাখলো তার কপালে। নার্স এভাবে মাঝে মাঝে ওর কপালে হাত দিয়ে জ্বর দেখত, তাই অভ্যস্ত স্পর্শে চোখ মেলে তাকায়, দেখে ওর শয্যা পাশে দাঁড়িয়ে আছেন মিসেস ডেভিডসন, অত্যন্ত অপ্রস্তুত ভঙ্গিতে, অপরাধীর মতো। ভিনসেন্ট ম্লান হাসে, বলে, কবে ফিরলেন? উর্মিলা ওর শয্যা পাশে বসে পড়ে, বলে, ঘরে আর কেউ নেই ভিনসেন্ট। ভিনসেন্ট চারদিক তাকিয়ে দেখে, বিকেল হয়ে এসেছে। খোলা জানালা দিয়ে পড়ন্ত রোদ এসে কেবিনের মেঝেতে চতুষ্কোণ একটা আলোর আলপনা এঁকেছে। উর্মিলা মেম সাহেবের পোশাকেই সেজেছে, আজকাল সে শাড়ি পরে না বোধ হয়। ভিনসেন্ট তাকিয়ে তাকিয়ে দেখে উর্মিলা সেই চুলের গুচ্ছে অনেকখানি অংশ সাদা হয়ে গেছে। অস্ত সূর্য উদ্ভাসিত পশ্চিম আকাশে যেভাবে সোনালি মেঘের কোনায় কোনায় এসে লাগে প্লাটিনাম বন্ড সাদা মেঘের আস্তর, চোখের কোলেও বয়সের ছাপ পড়তে শুরু করেছে। ভিনসেন্ট বলে, দেখুন তো কাণ্ড, পাগলামি করলাম আমি আর পালিয়ে বেড়ালেন আপনি। মিসেস ডেভিডসন একটু ঝুঁকে পড়েন সামনের দিকে, ভিনসেন্টের হাতখানা তুলে নিয়ে অস্ফুটে পুনরুক্তি করেন, তুমি বোধহয় আমার কথাটা শুনতে পাওনি। ঘরে আর কেউ নেই ভিনসেন্ট। শুনেছি, কিন্তু তাতে কি? তাহলে এখনো আপনি আপনি বলছো কেন? তবে কি বলে ডাকবো? উর্মিলা? না, 25 বছর আগেই তো একদিন আমার নামের লাটা কোনো গাঙে ডুবিয়ে দিয়েছিলে। ভিনসেন্ট হাসতে হাসতে বলে, কে বোকা ছিলাম আমি বলো। এভাবে কেন শাস্তি দিলে নিজেকে? আমি ঠাট্টা করেছিলাম, সেটা বুঝলে না তুমি? এসবের গল্প পড়েছ উর্মি? তোমার কাছে যা ছিল ঠাট্টা, আমার কাছে তাই সেদিন ছিল জীবন মরণের সমস্যা। মাথাটা নিচু হয়ে গেল উর্মিলার, কোনো জবাব জোগালো না মুখরা মেয়েটির মুখে। ভিনসেন্টি পুনরায় বলে, তোমার দোষ দিচ্ছি না উর্মি, ভুল বুঝো না আমাকে। তুমি স্বভাবতই চপল ছিলে, সব কিছুই ঠাট্টা রসিকতায় উড়িয়ে দিতে। তাছাড়া তুমি বারে বারে আমাকে সাবধানও করেছ, স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলে আমি আকাশ কুসুম রচনা করছি। জেনে বুঝে আগুনে হাত দিয়েছিলাম আমি। আগুন তার স্বধর্ম অনুযায়ী কাজ করে গেছে। কাকে দোষ দেব? দোষ আমি কাউকেই দিচ্ছি না উর্মি। নিজের ডান হাতের তালুটার দিকে নির্নিমেষ নেত্রে তাকিয়ে থাকে ভিনসেন্ট। কি দেখছো হাতে ভিনসেন্ট? জীবনে 2টি নারীকে ভালোবেসেছিলাম উর্মি, তাদের প্রণয় চিহ্ন নিত্য সাথী হয়ে রইল আজীবন। আয়নায় নিজের চেহারাটা দেখলেই তোমাদের দুজনের কথা মনে পড়বে। সেও কি তোমাকে প্রত্যাখ্যান করেছিল? হ্যাঁ, কারণ সে তখনই বুঝেছিল আমি পাগল, বদ্ধ উন্মাদ। তখনই কি তোমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছিল? না হলে স্বেচ্ছায় হাতটা এভাবে প্রদীপ শিখার উপর কেউ ধরে রাখতে পারে? হাতটা মেলে ধরে উর্মিলার সামনে। উর্মিলা ধীরে ধীরে ওর হাতের তালুতে হাত বুলিয়ে দেয়। আর কোনো নারী আসেনি তোমার জীবনে? বিবাহ হয়নি? এসেছিল, বাতাসে, সাঁওতাল মেয়ে, 2 বছর ঘর করেছি তার সঙ্গে। যে অর্থে তোমাদের দুজনকে ভালোবেসেছিলাম উর্মি, সে অর্থে তাকে ভালোবাসিনি। আমরা দুজনেই তাহলে ব্যর্থ করে দিয়েছি তোমার জীবন। আজ এই অবস্থায় আমার ক্ষমা চাওয়াটা প্রহসনের মতো শোনাবে, তাই না ভিনসেন্ট? হঠাৎ উঠে বসে উত্তেজিত শিল্পী উর্মিলার হাতখানা জোরে চেপে ধরে, উত্তেজিত কণ্ঠে বলে, কে বলেছে, কে বলেছে আমার জীবন ব্যর্থ? করুণা করতে এসেছো উর্মিলা? দুটো মিঠে কথা বলে সান্ত্বনা দিতে এসেছো আমাকে?
শুনে যাও, তোমাদের হাসি, তোমাদের ব্যঙ্গ, তোমাদের বিদ্রূপ আমাকে স্পর্শ করেনি। আমি যা দেখেছি, যা যা বুঝেছি, রঙে আর রেখায় তা বন্দি করে ভবিষ্যতের জন্য রেখে গেলাম উর্মিলা। আমার সে সৃষ্টির মূল্য একদিন কড়ায় গণ্ডায় শোধ করতে হবে পৃথিবীকে। আমার জীবন ব্যর্থ নয়। ডক্টর ডেভিডসনের স্ত্রীর হাতটা আলগা হয়ে যায়। এ যে এখনো বদ্ধ উন্মাদ। ভিনসেন্ট আতঙ্কতাড়িত দৃষ্টি দেখে বুঝতে পারে উর্মিলা কি ভাবছে, কিন্তু থামতে পারে না। সে পুনরায় বলে, মিসেস ডেভিডসন, একটা কথা মনে রাখবেন, আজ থেকে 100 বছর পরে যদি আপনার নাম কেউ উচ্চারণ করে, তবে তা করবে এজন্য নয় যে আপনি অপরূপা সুন্দরী ছিলেন, এজন্য নয় যে আপনার বাড়ি গাড়ি সম্পত্তি ছিল, এজন্য নয় যে আপনি প্রখ্যাত ডাক্তারের সহধর্মিণী ছিলেন। তারা আপনার নাম স্মরণ করবে কারণ আপনি ছিলেন শিল্পী ভিনসেন্ট ভান গর্গের প্রথম প্রেম। ভিনসেন্টের মুঠি আলগা হয়ে যায়। আবার শুয়ে পড়ে সে। চোখ দুটো বুজে যায় তার। মিসেস ডেভিডসন ধীরে ধীরে নিষ্ক্রান্ত হয়ে যায় ওই বদ্ধ উন্মাদের কেবিন থেকে। মাসখানেক ভিনসেন্ট ছিল ওই উন্মাদাশ্রমে। সেখান থেকে ছাড়া পেয়ে এসে উঠল আমার বন্ধুর বাড়িতে। সুরজের স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও সে দিল্লিতে গেল না। সুরজও শেষ পর্যন্ত বুঝতে পারে আসল সমস্যাটা কোথায়। সত্যিই দাদাকে এনে সে কোথায় রাখবে? তাছাড়া সাময়িক উত্তেজনায় সে যে কোনো মুহূর্তে একটা বিশ্রী কাণ্ড করে বসতে পারে। মাসখানেকের মধ্যেই যে সুরজের বিবাহ হয়েছিল এ সংবাদ আমি কলকাতায় বসে পেলাম। সুরজ নিমন্ত্রণপত্র পাঠিয়েছিল আমাকে। সুরজের দাদা সেদিন সমস্ত দিন একখানা ছবি এঁকেছিল। নিজের কান নিজের হাতে কেটে ফেলার পর আরও 3 মাস বেঁচে ছিল ভিনসেন্ট। তার প্রথম মাসটা কাটে হাসপাতালে, বাকি 2 মাস আমার বন্ধুর বাড়িতে, ভোগলু, রঘুবীর আর সরজু প্রসাদের তত্ত্বাবধানে। ভিনসেন্টের সারাটা জীবনই একটা না একটা ব্যর্থতার করুণ ইতিহাস। কোথাও সে দুদণ্ড শান্তি পায়নি। এক ঘাট থেকে অন্য ঘাটে তরি ভিড়িয়েছে, টিকতে পারেনি, আবার ভেসে পড়েছে। কিন্তু শেষের এই 2 মাস নিঃসন্দেহে সবচেয়ে বেদনাদায়ক। রাঁচি তখন আর মোটেই ফাঁকা নয়। পশ্চিমের বায়ুবিলাসী ডেংচিবাবুর দল ক্রমাগত আসছেন। ভিনসেন্টের বাড়ির আশেপাশে যেসব বাড়ি এতদিন তালাবন্ধ পড়েছিল, একে একে তার দ্বার খোলা হলো। কলরব মুখরিত পুরুষ, নারী, শিশুর দলে ভরে গেল পাড়াটা। সকাল বিকেল এক ঝাঁক প্রজাপতির মতো তারা হাওয়া খেতে বার হয়। কখনো দল বেঁধে যায় হুড্রু, কখনো জোনহা। এ তো আনন্দেরই কথা। কিন্তু কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দুর্ভাগা ভিনসেন্টের বরাতে ওই কৌতুক প্রিয় কলরব মুখরিত আগন্তুকরাই দেখা দিল নিষ্ঠুর রূপে। ইতিমধ্যে পাগল আর্টিস্টের মুখরোচক ইতিকথা পাড়ায় কারো জানতে বাকি ছিল না। ওর নাম হলো কানকাট্টা। ভিনসেন্ট তার রং তুলি ক্যানভাস নিয়ে বার হয়, আর দূর থেকে চেঞ্জারবাবুদের কৌতুকপ্রিয় ছেলের দল ফেউ লাগে। হাততালি দিয়ে ওরা ডাকে, কানকাট্টা, এই কানকাট্টা। ভিনসেন্ট প্রথম প্রথম ভ্রুক্ষেপ করত না। মাথা নিচু করে দ্রুত পায়ে পরিচিত পড়ার গণ্ডিটা অতিক্রম করে যেত। কিন্তু ও পক্ষও নাছোড়বান্দা। তারাও পিছু পিছু চলতে থাকে পাড়া থেকে বেপাড়ায়। ক্রমে ক্রমে সমস্ত শহর জেনে গেল কানকাট্টা সেপাইয়ের মজাদার ইতিহাস। সবাই হাসে, কৌতুকবোধ করে। কখনো বয়োজ্যেষ্ঠ কেউ হয়তো বালকদলকে হাসতে হাসতে ভর্ৎসনা করে। ভিনসেন্ট রাগ করছে না, পাগলামোর কোনো বহিঃপ্রকাশ দেখাচ্ছে না দেখে ছেলের দল হতাশ হয়। ওরা আরও এক ধাপ এগিয়ে যায়। দূর থেকে ঢিল মারে, ধুলো ছিটিয়ে দেয়, পিছন থেকে ধাক্কা মেরে ছুটে পালিয়ে যায়। নিরুপায় ভিনসেন্ট ওদের সঙ্গে ভাব করবার চেষ্টা করে। ও যে পাগল নয় এটা প্রমাণ করতে আপ্রাণ চেষ্টা করে। ভাব জমাতে চায়, ছবি এঁকে দিতে চায়, গল্প শোনাতে চায়। কিন্তু শিশু দৈত্যের দল তাতে খুশি হয় না। আশাভঙ্গে তারা আরও মরিয়া হয়ে ওঠে।
রাঁচিতে এসে পাগল দেখার আনন্দকে ওরা ছাড়বে কেন? ভিনসেন্টই যেন বিশ্বাসঘাতকতা করছে তার পাগলামিকে প্রচ্ছন্ন রেখে। বাধ্য হয়ে আউটডোর পেইন্টিং বন্ধ করে দিল ভিনসেন্ট। ঘরে বসেই আঁকতে শুরু করে। অবশ্য শীতকালেই আউটডোর ল্যান্ডস্কেপ জমে ভালো, কিন্তু উপায় কি? ওরা যে সত্যিই পাগল করে ছাড়বে তাকে। তা ঘরের ভিতরেই কি শান্তিতে আঁকতে দেবে ছোঁড়াগুলো? শিশুদলের মধ্যে কবিযশপ্রার্থী কেউ ইতিমধ্যে একটা ছড়াও বেঁধে ফেলেছে। সাত সকালে ওরা এসে হাজির হয় বাড়ির আশেপাশে, আর ক্রমাগত ছড়া কাটে। কানকাট্টা কানকাট্টা ডান কানটা কই, কোন পেতনি গাছে তুলে কেড়েছে তোর মই, কানটা নিয়ে ভাগলো বুঝি, বৃথাই তারে মরিস খুঁজি, বা কানটা দে না কেটে, খেতে দেব দই। ভিনসেন্ট বুঝতে পারে এ শুধু শিশুর চাপল্য নয়, এর পিছনে রয়েছে পরিণত বয়সের ছাপ। না হলে হঠাৎ পেতনির প্রসঙ্গ উপস্থাপিত হতো না। এই বালখিল্যের দলের হাত থেকে কী করে নিস্তার পাওয়া যায়? সরোজপ্রসাদ, ভোগলু অথবা রঘুবীর মাঝে মাঝে এসে ওদের তাড়িয়ে দেয়, ওরা ছুটে পালায়। আবার যেই ভোগলুরা দূরে সরে যায়, ওরা ঘনিয়ে আসে। হাততালি দিয়ে শুরু করে যৌথ সঙ্গীত। কানকাট্টা কানকাট্টা ডান কানটা কই। দিবারাত্র এই ছড়া শুনতে শুনতে ভিনসেন্টের মাথা ঝিমঝিম করে উঠত। ওর মনে পড়ে যেত জোট জাঙ্গালে সে জোসেফ মুর্মুর কথা। জোসেফ মৃত্যুকে অস্বীকার করেছিল। জোসেফ মরতে চায়নি, তাই তার ভাগ্যবিধাতা তাকে এমন অবস্থার মধ্যে এনে ফেলেছিলেন যখন মৃত্যুই তার একমাত্র কাম্য ছিল। আজ ভিনসেন্টের অবস্থাও সেই একই রকম। মস্তিষ্ক বিকৃতির সম্ভাবনাকে সে ঠেকাতে চেয়েছিল, সে পাগল হতে চায়নি। আজ তার ভাগ্যবিধাতা তাকে এমন অবস্থায় পেরে ফেলেছেন, তার মনে হচ্ছে ওই বালখিল্যদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় সত্যি সত্যিই পাগল হয়ে যাওয়া। তখন আর ওদের বিদ্যুৎ তার গায়ে লাগবে না। কানকাট্টা কানকাট্টা ডান কানটা কই। আর তো পারা যায় না। ভিনসেন্ট দরজা জানালা বন্ধ করে দেয়, দু হাতে কান চেপে ধরে বসে থাকে। এ কি বিড়ম্বনা! শিশুর দল কি অপরিসীম নিষ্ঠুরী না হতে পারে? মাঝে মাঝে ওরা ছন্দ বদলায়। অন্য কোনো শিশু কবি একটি ব্যঙ্গ কবিতা লিখে বৈচিত্র্যের সন্ধান করেছে বোধহয়। সেদিন ওরা হাততালি দিয়ে নতুন সুরে শুরু করে। গর্গমশাই গর্গমশাই করছো তুমি কি? এই দেখো না আমি কেমন ছবি এঁকেছি, বন্ধু ছিল নাকটা তাহার কাটতে গিয়েছি, কচত করে ভুলেই নিজের কানটা কেটেছি। হলো না, কিছুই হলো না, কিচ্ছুই হলো না। অথচ চেষ্টার তো কোনো ত্রুটি করেনি ভিনসেন্ট। নিষ্ঠায় তার কোনো ফাঁকি ছিল না। জীবনে কি পেল সে? শুধুই উপেক্ষা, অবহেলা আর বিদ্রোহ। কিন্তু কেন? কেন? সে তো প্রকাণ্ড কিছু দাবি করেনি। সে শুধু চেয়েছিল তার অন্তরের আকুতিকে রঙে আর রেখায় মূর্ত করতে। এই দুনিয়ার আলো বাতাস, গাছপালা, ফুল ফল পাখি তার ভালো লেগেছিল। দুনিয়াদারি করতে গিয়ে যে হতভাগা দলের মেরুদণ্ড বেঁকে গেছে, তাদের জন্য ও দু ফোঁটা চোখের জল ফেলতে চেয়েছিল। অমূর্ত লোকের বার্তা পেয়ে যখন তার অন্তর অনির্বচনীয় আনন্দে বিভোর হয়ে গিয়েছিল, তখন সে সেই কথা জানাতে চেয়েছিল তার কাগজে আর ক্যানভাসে। তোমাদের তা ভালো লাগেনি, বেশ ভালো কথা, তোমরা তা তোমাদের ঘরে সাজিয়ে রেখো না, তার সৃষ্টিও না হয় স্রষ্টার সঙ্গে মুছে যাবে। কিন্তু কেন উপেক্ষার সঙ্গে অপমান যোগ করছো? কেন প্রত্যাখ্যানের সঙ্গে বিদ্রুপের কষাঘাত চাপিয়ে দিচ্ছ? কি ক্ষতি আমি করেছি তোমাদের? পাকানটাও দিই না কেটে, খেতে দেব দই। দই খাওয়ার লোভে নয়, ওদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার লোভে মাঝে মাঝে ইচ্ছে হয় দ্বিতীয় কানটাও ওদের ছুঁড়ে দেয়। তাহলে কি থামবে ওরা? সত্যিই থামবে? পালিয়ে যাবে ওর ঘরের সামনে থেকে, যেমন করে পালিয়ে গিয়েছিলেন মিসেস ডেভিডসন?
কোন পেতনি গাছে তুলে কেড়েছে তোর মই? সংযমের সব বাঁধন ভেঙে যায়। দুরন্ত ক্রোধে দরজা খুলে হঠাৎ বেরিয়ে আসে ভিনসেন্ট। ওদের তাড়া করে ধরতে যায়, ওরাও ছুটে পালায়, চিৎকার করে ওঠে, পাগলা খেপেছে রে, পাগলা খেপেছে, চল চল, পাগলা খেপেছে। ছুটতে ছুটতে চলে যায় ওরা নাগালের বাইরে। সেখান থেকে ঢিল ছুটতে শুরু করে। দ্বিগুণ উৎসাহে ওখান থেকে আবার ছড়া কাটে, কানকাট্টা কানকাট্টা, ডান কানটা কই? রাগে অপমানে ভিনসেন্ট থরথর করে কাঁপতে থাকে। হঠাৎ একটা আধলা ইট এসে লাগে মোর মাথায়। হুমড়ি খেয়ে পড়ে যায় ধুলোর উপর। দু হাতে মাথাটা চেপে ধরে। ঝরঝর করে কেঁদে ফেলে ভিনসেন্ট। আরও কয়েকটা ঢিল এসে পড়ে মাথায়, মুখে, পিঠে। ভিনসেন্ট কি করছে জানে না। সে ধুলোর উপরেই হাঁটু গেড়ে বসে পড়ে। দুহাত ঊর্ধ্ব আকাশের দিকে তুলে চিৎকার করে ওঠে, হে ঈশ্বর, আমাকে সত্যিই পাগল করে দাও তুমি। পরক্ষণেই ওর সম্বিত ফিরে আসে। এ কি করল সে? সেনা নাস্তিক, সেনা ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। আজ মর্মান্তিক যন্ত্রণায় সব ভুল হয়ে গেল তার। না না না, ভিনসেন্ট ভান গর্গ জোসেফ মুর্মু নয়, হার সে মানবে না। আবার উঠে দাঁড়ায়, টলতে টলতে ফিরে যায় তার ঘরের দিকে। অমনি গুটি গুটি এগিয়ে আসে বালুখিল্যের দল। গর্গমশাই, গর্গমশাই, করছো তুমি কি? এই দেখো না আমি কেমন ছবি এঁকেছি। বন্ধু ছিল, নাকটা তাহার কাটতে গিয়েছি, কচাত করে ভুলেই নিজের কানটা কেটেছি। পরদিন ভিনসেন্ট বসেছিল একখানা সেলফ পোর্ট্রেট আঁকতে। আয়নায় নিজের মুখখানা দেখে আঁকবে। নিজের মুখটা দেখেই মনটা খিঁচিড়ে যায়। ডান কানটা কাটা, কান কাটটা সে পায়। ক্ষণিক উন্মাদনায় সে নিজেই নিজের কান কেটেছে। সে লজ্জার কথা দুনিয়া ভুলে যাবে দুদিন পরে, যেদিন মাটির তলায় ওরা শুইয়ে দেবে ব্যর্থ আর্টিস্ট ভান গর্গকে। কিন্তু এ কথা তো নিশ্চিত যে একদিন পৃথিবী নতমস্তকে স্বীকার করবে তার সৃষ্টিকে। আজ যদি সে সেলফ পোর্ট্রেট আঁকে, তাহলে ওর লজ্জার ইতিহাসটাও শাশ্বত হয়ে থেকে যাবে পৃথিবীতে। সে ভুলও করবে না, নিজের ছবি সে আর আঁকবে না। আচ্ছা, কতদিন বাঁচবে সে? তা কে বলতে পারে? মিকেলাঞ্জেলো বা তিশান 90 বছরের কাছাকাছি বেঁচে ছিলেন। ক্লোদ, গোইয়া, কোরো 80 বছরের চেয়েও বেশি দিন এঁকে গেছেন ছবি। প্রথম দরের শিল্পীদের মধ্যে সবচেয়ে কম বয়সে মারা যান রাফায়েল, মাত্র 37 বছর বয়সে, অর্থাৎ ভিনসেন্টের বর্তমান বয়সে। কিন্তু এত কম বয়সে নিশ্চয়ই মারা যাবে না সে। মৃত্যুর পদধ্বনি এখনো শোনা যাচ্ছে না তো? অনেক দূরে সেদিন, 10, 20, 30, 50 বছর। অনেক অনেক ছবি আঁকতে হবে ইতিমধ্যে। বিশ্বের শ্রেষ্ঠ চিত্রকরের ছবির পাশে থরে থরে একদিন সাজানো হবে সেসব ছবি। আচ্ছা, সেই পরিণত বয়সে ভিনসেন্টকে কেমন দেখতে হবে? দাড়িওয়ালা লিওনার্ডোর মতো, নাকি তোবড়ানো গাল মিকেলাঞ্জেলোর মতো? হঠাৎ ওর মাথায় একটা আইডিয়া এসে গেল। নিজের প্রতিকৃতি সব বড় জাতের আর্টিস্টই এঁকেছেন। লিওনার্ডো, মিকেলাঞ্জেলো, তিশান, রেমব্রান্ট, মায় গগনেন্দ্রনাথ, নন্দলাল পর্যন্ত সেলফ পোর্ট্রেট এঁকেছেন দর্পণের প্রতিবিম্ব দেখে। ভিনসেন্ট নতুন কিছু করবে। মনের মুকুরে সে দেখবে অনাগত ভবিষ্যতে নিজের পরিণত রূপ। আজ থেকে 43 বছর পরে ওর 80তম জন্মদিনে ওকে কেমন দেখতে হবে তাই ফুটিয়ে তুলবে রঙে আর রেখায়। ততদিনে সে নিশ্চয়ই স্বীকৃতি পাবে। কল্পনায় ভিনসেন্ট দেখতে থাকে ছবিটা। ভিনসেন্টের 80তম জন্মোৎসবে সমবেত হয়েছেন দেশের জ্ঞানী গুণী শিল্পীবৃন্দ। মাঝখানে একটা পিঠ উঁচু ভিক্টোরিয়ান চেয়ারে বসে আছেন অশীতিপর ভান গর্গ। তার কপালে চন্দনের ফোঁটা, গলায় থরে থরে শ্বেতপদ্মের মালা। একপাশে ভক্তের দল সারি দিয়ে দাঁড়িয়েছে, আর পাশে কয়েকটি তরুণী এসেছে মাঙ্গলিকে নিয়ে। শঙ্খধ্বনি করছে, বরণ করছে, শ্রদ্ধার্ঘ্য নামিয়ে রাখছে। চিত্রের কেন্দ্রবিন্দু
ওই জ্ঞানবৃদ্ধ শিল্পী। না, ছবিটা সে 3 ধাপে আঁকবে, 3 তলার ছবি। অজন্তা সপ্তদশ বিহারে অন্তরালের বাঁদিকে প্রাচীরে যেমন আছে বুদ্ধদেবের ত্রিতল চিত্রসম্ভার। একতলায় সিংহাসনে আসীন বুদ্ধদেব, তার দক্ষিণে রাজন্যবর্গ, বিম্বিসার, অজাতশত্রু, প্রসেনজিৎ আর বামে শিষ্যের দল, সারিপুত্র, মহামোগলায়ন, আনন্দ প্রভৃতি। দ্বিতলে দেখা যায় বুদ্ধদেব ত্রিংশ স্বর্গের সোপান বেয়ে মর্তে নেমে আসছেন। আর ত্রিতলে সর্বোচ্চ স্তরে অজন্তা শিল্পী এঁকেছেন স্বর্গের দৃশ্য। সুরসুন্দরী এবং দেবগণের মাঝখানে সদ্ধর্মের ব্যাখ্যা করছেন গৌতম বুদ্ধ। ওই রকম ত্রিতল চিত্রের মাধ্যমে ভিনসেন্ট ভান গর্গ রেখে যাবে এক শাশ্বত কীর্তি, তার অনাগত ভবিষ্যৎ জীবনের এক আলেখ্য। সর্বনিম্ন স্তরে শিল্পীর 80তম জন্মোৎসব, দ্বিতীয় স্তরে ভিনসেন্টের মৃত্যু। মাঝের ছবিটার কম্পোজিশন হবে অজন্তার 49তম গুহায় মহাপরিনির্বাণ বাসচিলিকের মতো। অনুগ্রহে ভক্তের দল হাহাকার করছে, আর সর্বোচ্চ স্তরে দেখা যাবে স্বর্গে একদল দেবদূত মেঘের উপর থেকে ঝুঁকে পড়ে দেখছেন মর্তের দৃশ্য। তারা অপেক্ষা করছেন নূতন আগন্তুক অতিথির। তারা কারা? ওই লিওনার্ডো, মিকেলাঞ্জেলো, তিশান, এল গ্রেকো, রেমব্রান্ড, রুবেন্স, ভেলাস্কেজ, গোইয়া, মানে, মুনি, দেগা। ভিনসেন্ট ছবি আঁকে আত্মহারা হয়ে। তৎক্ষণাৎ সে নিয়ে বসে রং, তুলি, ক্যানভাস। সর্বনিম্ন স্তরের ছবিখানা তখনই আঁকতে বসে। অশীতিপর বৃদ্ধ ভিনসেন্ট ভান গর্গের সম্বর্ধনা সভার চিত্র। সাফল্যের সর্বোচ্চ চূড়ায় উঠেছেন শিল্পী। সকলে স্বীকৃতি পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন। বিদ্বান সর্বত্র পূজ্যতে। কিন্তু ওরা কি দেবে অনাগত ভবিষ্যতে সে রঙিন কল্পনায় মগ্ন হতে? ভবিষ্যতের সাফল্যকে পিছন থেকে টেনে ধরে বর্তমানের বিদ্রূপ। কানকাট্টা ডান কানটা কই, কোন পেতনি গাছে তুলে কেড়েছে তোর মই? একাগ্রতা নষ্ট হয়ে যায় বারে বারে। বারান্দায় বেরিয়ে এসে হাত দুটি জোর করে বলে, অন্তত একটা দিন আমাকে রেহাই দাও ভাই। আজ আমাকে একটা ছবি আঁকতে দাও, কাল এসে আমাকে খেপিও, আমি কিচ্ছুটি বলবো না তোমাদের। ওরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করে। পাগলা ছবি আঁকবে রে, পাগলা ছবি আঁকবে। গর্গ বসে করছো তুমি কি? এই দেখো না আমি কেমন ছবি এঁকেছি। ওরে চল পাগলা ছবি আঁকবে। হতাশ হয়ে ফিরে আসে ভিনসেন্ট। জানালাটা বন্ধ করে দেয়, যতটা এড়ানো যায় ওই মর্মভেদী শব্দ। কিন্তু জানালা বন্ধ করলে আলোও কমে যায়। তবু উপায় নেই। সমস্ত দিন ধরে ভিনসেন্ট ছবি আঁকল, শেষ করল তার 80তম জন্মদিনের চিত্র। সমস্ত দিনই ওরা ছড়া কাটল তীক্ষ্ণ স্বরে, পালা করে। ভিনসেন্ট সজ্ঞানে কিছু আঁকেনি। আচ্ছন্নের মতো মন যা চেয়েছে তাই এঁকে গেছে। ডান হাতের উপর তার অধিকার হারিয়ে গেছিল যেন। সন্ধ্যাবেলায় ছেলের দল ক্লান্ত হয়ে ফিরে গেল। ভিনসেন্টও ক্লান্ত হয়ে উঠে পড়ে। মাথাটা ঝিমঝিম করছে। সমস্ত দিনমান যেন একটা ঘোরের মধ্যে ছিল, যেন আজই তার 80তম জন্মদিন পালন করা হলো। যেন সারাটা দিনমান ওর অন্ধ ভক্ত আর স্তবকের দল বাইরে বাগানে ওর জয়ধ্বনি দিয়েছে। এখন উৎসব শেষে শান্ত দেহে ও বিশ্রাম খুঁজছে। লণ্ঠনটা জেলে নিয়ে সরযুপ্রসাদ ঢুকল ঘরে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে বাইরে। হঠাৎ লণ্ঠনটা তুলে ধরে সরযুপ্রসাদ সদ্য সমাপ্ত ছবিখানা দেখল। ওর মহত্তম শিল্পের প্রথম দর্শক। ভিনসেন্ট অধীর আগ্রহে প্রতীক্ষা করে সরযু কি বলে শুনতে হবে। অনেকক্ষণ ছবিটা নিরীক্ষণ করে অবশেষে সরযুপ্রসাদ তার মতামত প্রকাশ করে।
ই বুদ্ধা, রোতে কেউ, রোতে কেউ কাঁদছে? কে? সাফল্যের আনন্দে অশীতিপর্বিত ভিনসেন্ট ভান গড় কি কেঁদে ফেলেছেন? অসংখ্য ভক্ত আর স্তাবকের মাঝখানে সে অশীতিতম জন্মদিনে বৃদ্ধ ভানগড়কে চোখে আনন্দাশ্রু এঁকেছে নাকি? ভিনসেন্ট জবাবে বলে, দূর বোকা, কাঁদবে কেন? ও তো হাসছে, দেখ না ভালো করে। আপ দেখিয়ে না। আলোটা উঁচু করে ধরে সরোজপ্রসাদ। হুমড়ি খেয়ে পড়ে ভিনসেন্ট, যেন ছবিটা এই প্রথম দেখছে সে। কি আশ্চর্য, অপরিসীম আশ্চর্য! এ কি এঁকেছে ভিনসেন্ট? কোথায় তার ভক্ত স্তাবকের দল? সেই বরণমালা হাতে, শঙ্খ হাতে, চন্দনের বাটি হাতে মেয়ের দল কোথায় গেল? এ ছবি কে এঁকেছে? সমস্ত ক্যানভাস জুড়ে একটি মাত্র বৃদ্ধের ছবি। হাতলহীন চেয়ারে বসে আছে, দু হাতে মুখ ঢেকে। নিরতিশয় ব্যর্থতায়, অপমানে ভেঙে পড়েছে বৃদ্ধ। পরনে তার কয়েদির পোশাক। কয়েদি? না না, ওটা উন্মাদাগারের সে বিচিত্র নিকারবোকার। বৃদ্ধ উন্মাদ দু হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদছে। ঘরে আর কেউ নেই, কিচ্ছু নেই। শুধু ধিকি ধিকি জ্বলছে ফায়ার প্লেসে ফেলে আসা জীবনের তিক্ত অভিজ্ঞতার তুষানল। একটা আর্তনাদ বেরিয়ে এলো ৩৭ বছর বয়সে ভিনসেন্টের কণ্ঠনালী থেকে। অশীতিপর ভিনসেন্টের দুর্দশা সে সইতে পারল না। সমস্ত রাত ঘুম এলো না ভিনসেন্টের। পায়চারি করে ফিরল বারান্দায়। এইভাবে বেঁচে থেকে কি লাভ? আজ সে সুস্থ সবল আছে, কিন্তু পূর্ণিমা আসতে আর মাত্র দিন ৭ বাকি। ৩ মাসের মেয়াদ ফুরিয়ে এসেছে। এবার মানসিক স্থৈর্য হারিয়ে সে কি করবে? উলঙ্গ হয়ে বেরিয়ে যাবে রাস্তায়? আত্মহারা হয়ে কি খুন করে বসবে প্রতিবেশীর ওই ৭ বছরের বাচ্চাটাকে? বিচিত্র নয়, ৭ দিন পরে সে হয়তো ওদের বিদ্রুপে উন্মাদ হয়ে ছুটে বেরিয়ে আসবে বাগানে। ওই ফুটফুটে বাচ্চাটা হয়তো ছুটে পালাতে পারবে না, হুমড়ি খেয়ে পড়বে লাল কাকরের রাস্তার উপর। আর বদ্ধ উন্মাদ ভিনসেন্ট ভান গর্গ ফ্রাঙ্কেনস্টাইনের মতো ছুটে এসে হুমড়ি খেয়ে পড়বে তার উপর। হয়তো দু হাতে টিপে ধরবে ওর সরু কণ্ঠনালী, হয়তো উপড়ে নেবে ওর চোখ দুটো, হয়তো... আহ! ঈশ্বর, এ কি করলে তুমি? আমি শিল্পী হতে চেয়েছিলাম, তুমি আমাকে নররাক্ষস করে তুলেছ। না না না, ঈশ্বর নেই, ঈশ্বরকে অভিশাপ দিয়ে লাভ নেই। সে একটা ব্যাধিতে ভুগছে। ৭ দিন পরে নিজের উপর তার কোনো অধিকার থাকবে না। সে কি পড়বে, সে কি বলবে, সে জানে না। আজই বা তা জানে কি? এই যে সারাটা দিনমান সে যে ছবিখানা এঁকেছে, তা কি স্বইচ্ছায়? এখন তো সে উন্মাদ নয়, তবু তার ডান হাতখানা তো স্বেচ্ছাচারিতা করে গেছে, নির্বিচারে বিশ্বাসঘাতকতা করেছে। সে আঁকতে চেয়েছিল তার পরিণত জীবনের সাফল্যের চিত্র। তার ব্যভিচারী হাত এঁকে বসল চরম ব্যর্থতার ছবি। শিল্পী যদি নিজের ইচ্ছা অনুসারে শিল্প সৃষ্টি করতে অসমর্থ হয়ে পড়ে, তবে তার বেঁচে থেকে কি লাভ? এরপর স্বেচ্ছাচারী ডান হাতখানা তার নির্দেশ অমান্য করে হয়তো এমন সব ছবি এঁকে যাবে যা সে আঁকতে চায় না, যার বিষয়বস্তু তার অন্তরের নির্দেশে রূপায়িত নয়। লোকে বলবে ভান গর্গের ভীমরতি হয়েছে, এত নিম্ন স্তরের ছবি এঁকেছে। আলুর ভোজ, সিঙ্গারনের সেতু, জোরজাঙ্গাল গির্জা, সূর্যমুখী, পোস্টম্যানের আলেখ্য, পাগলা গারদের প্যারেডের দৃশ্য এঁকেছে যে হাত, সেই হাতে এমন অশ্লীল কদর্য ছবি আঁকতে পারে? না 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 না, সে দুর্ঘটনা ঘটতে দেবে না ভিনসেন্ট, কিছুতেই নয়। সুরজ, তুমি আমাকে ক্ষমা করো ভাই। বিশ্বাস করো, মরতে আমি চাইনি, মরতে আমি চাই না।
কিন্তু আমার উপায় নেই। ডান হাত অন্যায় করলে তাকে আমি শাস্তি দিতে পারি, কিন্তু কিন্তু মনকে আমি ধরব কোন প্রদীপ শিখায়? তাই তো বদ্ধ উন্মাদ হয়ে যাবার আগে আমি সজ্ঞানে নিজে হাতে টেনে দিতে বাধ্য হলাম এ জীবনের জবনিকা। মিকেলাঞ্জেলো, তিশান, গহিয়ার মতো পরিণত বয়সে শিল্প সৃষ্টি করবার ভাগ্য নিয়ে তো আমি আসিনি ভাই। ক্ষতি কি তাতে? রাফায়েল তো ৩৭ বছর বয়সেই অমর হয়ে আছেন। আমিও তাই থাকবো, আমিও তাই থাকবো ভাই, আমিও তাই থাকবো। বিদায় সুরজ, বিদায় পৃথিবী। যথা নিয়মে সকালবেলা সেজে গুজে গরম জামা পরে বালখিল্লির দল এলো পাগলাকে খ্যাপাতে। কিন্তু ছড়া কাটার সুযোগ পেল না তারা। আজকে লুকোচুরির খেলায় পাগলা তাদের ফাঁকি দিয়ে পালিয়েছে। প্রতিবেশী সেই ৭ বছরের ছেলেটা, যাকে বাঁচাতে ভিনসেন্ট এই শেষ সিদ্ধান্ত নিয়েছে, সেই প্রথম আবিষ্কার করলো তার দেহটা। চিৎকার করে উঠল সে। বারান্দার উপর উপুর হয়ে পড়ে আছে ভিনসেন্ট। মাথাটা ঝুলছে বারান্দার ধার থেকে, আর ঝুলে পড়েছে তার বিশ্বাসঘাতক ডান হাতখানা। সেই হাতের একটা শিরা পেন্সিল কাটা ছুরি দিয়ে কেটে ফেলেছিল ভিনসেন্ট। রক্তের ধারা নেমে এসেছে শান বাঁধানো মেঝে থেকে সিঁড়িতে, বাগানের ফুলে ভরা সূর্যমুখী ফুলের গাছগুলোর দিকে বিসর্পিল রেখায়। ক্রমাগত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে সে লুটিয়ে পড়েছে মেঝের উপর। মাঘের শীতে তার শরীর হিম হয়ে পড়ে আছে। তবু দুর্জয় তার প্রাণশক্তি। এরপরেও ৩ দিন বেঁচে ছিল। খবর পেয়ে দিল্লি থেকে আবার ছুটে এসেছিল ওর ছোট ভাই সুরজ ভান। ১.৫ দিন পরে জ্ঞান ফিরে পেয়ে ভিনসেন্ট দেখতে পেল তাকে। ম্লান হাসল ভিনসেন্ট, অস্ফুটে বললে, আশ্চর্য সুরজ, যখনই তোর জন্যে প্রাণ কেঁদে উঠেছে তখনই চোখ মেলে দেখি তুই বসে আছিস। সেই কানকাটা দিনটার কথা মনে আছে সুরজ? শেষ ১২ ঘন্টা সুরজ একাই বসেছিল মৃত্যু পথযাত্রী শয্যা পার্শ্বে। শিশুদৈত্যের দল আর ছড়া কাটতে আসেনি, তারাও ওকে মুক্তি দিয়েছিল। ভীষণ দুর্বল হয়ে পড়েছিল ভিনসেন্ট, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞান ছিল তার। সুরজকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছিল। দুঃখ করিস না রে সুরজ, এই ভালো হলো, এছাড়া যে পথ ছিল না। উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়েছিল সুরজ, প্রতিবাদের ভাষা খুঁজে পায়নি। আমার ছবিগুলো সব যত্ন করে রেখে দিস ভাই, বিশ্বাস রাখিস। যাবার আগে বলে গেলাম, একদিন না একদিন ওর দাম পৃথিবীকে করাক্রান্তি হিসাবে মিটিয়ে দিতে হবে। সুরজ ওর হাতখানা ধরে শুধু বলেছিল, চুপ করো, চুপ করো দাদা, চুপ করো। এখনই চুপ করবো রে সুরজ, এখনই চুপ করে যাব। শুধু একটা কথা কানে কানে বলে যাই ভাই, এ আমার অন্তিম ইচ্ছা। তোর ছেলে হলে তার নাম রাখিস ভিনসেন্ট ভান গর্গ। আমি আবার ফিরে আসবো সুরজ, আবার ফিরে আসবো, তোর ছেলে হয়ে জন্মাবো, নামটাও তাই রাখিস। সুরজ ওর হাতখানা ধরে শুধু বলেছিল, চুপ করো দাদা, চুপ করো, চুপ করো। প্রদীপ নেববার আগে একবার শেষবারের মতো দপ করে জ্বলে ওঠে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তেমনি হঠাৎ উঠে বসতে চেয়েছিল ভিনসেন্ট। শূন্য দ্বারপথে সে কোনো অপার্থিব মূর্তি দেখতে পেয়েছিল। বললে, ওই ওই ওরা এসেছে, ওরা এসে গেছে। সুরজ সচকিত হয়ে দ্বারের দিকে তাকায়, কেউ নেই সেখানে। ভিনসেন্ট চিৎকার করে ওঠে, কোথায় নিয়ে যাবে আমাকে? কোথায় কোথায় নিয়ে যাবে? শিবলোক, বৈকুণ্ঠ? ওসব আমি বিশ্বাস করি না। না না না, আমি যাব না, আমি যাব না। এরা আমাকে যন্ত্রণা দিয়ে থাকে, তাতে তোমাদের কি? হ্যাঁ হ্যাঁ, কতবার কতবার বলতে হবে?
আমি যাব না। আমি এই পৃথিবীতেই আবার জন্মাতে চাই, আবার এই নরক যন্ত্রণা সইতে চাই সর্বাঙ্গ দিয়ে। তাতে তোমাদের কি? তাতে তোমাদের কি? ওই সুরজ, ওই সুরজের বউয়ের কোলে ফিরে আসবো আমি। যাব না, যাব না, যাব না, আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না আমি তোমাদের সঙ্গে। যাব না, যাব না, যাব না, যাব না, যাব না, যাব না আমি তোমাদের সঙ্গে। এই তার শেষ কথা। যাব না, যাব না বলতে বলতেই চলে গেল শিল্পী ভিনসেন্ট ভান গর্গ। কাহিনী শেষ করে অনেকক্ষণ চুপ করে বসেছিল দৈপায়ন দাদু। বুঝতে পারি বেশ অভিভূত হয়ে পড়েছেন বৃদ্ধ। চোখ থেকে চশমাটা খুলে কাঁচটা মুছতে মুছতে বলেন, নরেন, তুমি কি ভান গর্গের জীবনী লিখবে না উপন্যাস? না, জীবনী নয়, উপন্যাসই লিখবার ইচ্ছে আছে আমার। কেন বলুন তো? তাহলে এবার যে কথাটা বলছি সেটা তোমার বইতে লিখো না নরেন। ভিনসেন্টের শেষ ইচ্ছাটাও করুণাময় পূরণ করেননি। ভিনসেন্টের মৃত্যুর শোক সহ্য করতে পারেনি তার ভাই সুরজ ভান। সুরজ ভানও উন্মাদ হয়ে যায়। মাত্র 6 মাসের মধ্যে বদ্ধ উন্মাদ অবস্থায় সে মারা যায়। ওর সদ্য বিবাহিত স্ত্রী তার চিতাভস্য নিয়ে এসে ভিনসেন্টের কবরের পাশে প্রথিত করে। 2 ভাইয়ের সমাধিক্ষেত্রে একটি আইভিলতা রোপণ করে দেয়। তাই বলছিলাম, ভিনসেন্ট ভান গর্গের নামটা পর্যন্ত টিকে থাকতে দেননি ঈশ্বর। আমি অবাক হয়ে বলি, একথা আমার বইতে লিখতে বারণ করছেন কেন? কারণ তোমার পাঠক হয়তো বিশ্বাস করবেন না নরেন। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ভাববেন 6 মাসের মধ্যে সুরজের উন্মাদ অবস্থায় মৃত্যুটা সাহিত্যের বিচারে করুণ রসের একটা ওভারডোজ। যদি জীবনী লিখতে তাহলে কোনো কথা ছিল না, কারণ ভিনসেন্ট ভান গর্গের ভাইয়ের এটাই হচ্ছে সত্য ইতিহাস। এরপর দীর্ঘ 25-26 বছরের ব্যবধান দিয়ে শুরু করি। আমি দৈপায়ন দাদুকে থামিয়ে দিয়ে বলেছিলাম, আপনার গল্প কি এখনো শেষ হয়নি? তুমি কি ভেবেছিলে শেষ হয়ে গেল সব কথা? তাই তো ভেবেছিলাম। বটুকেশ্বর দেবনাথ বরিশালে ফিরে গেলেন, গগন পাল দেশত্যাগী হলেন, আর ভান গর্গ উন্মাদ অবস্থায় আত্মহত্যা করলেন। এরপর আর বাকি থাকলো কে? বাকি থাকলো এই দৈপায়ন লাহিড়ী, ভূষণ্ডী কাকের মতো 80 বছর বয়সে সে আজও টিকে আছে। আমি লজ্জা পাই। দৈপায়ন দাদু কিন্তু থামলেন না, বলে চলেন, শিল্পীর শেষ আছে নরেন, কিন্তু শিল্পের শেষ নেই। গল্প আমার শেষ হয়নি। বটুকেশ্বরের সঙ্গে তার শেষ দিন পর্যন্ত আমার পত্রালাপ অব্যাহত ছিল। বরিশাল থেকে মাঝে মাঝে তার চিঠি পেতাম। তার পরিবারে ফিরে গিয়েছিল সে। বাপমা তাকে গ্রহণ করেছিলেন। সে আর বিবাহ করেনি কোনো দিন। সুলেখাকে সে আজীবন ভুলতে পারেনি। মহাজনী কারবারে মন প্রাণ ঢেলে দিয়েছিল। ছবিও আর কখনো আঁকেনি সে। দেশ স্বাধীন হবার আগেই সে মারা যায় বরিশালেই। গগার খবরও আর পায়নি বুঝলে নরেন। একটি বিদেশি জাহাজে খালাসের কাজ নিয়ে সে কোনো সুদূরে পাড়ি জমায়, এটুকুই জেনেছিলাম। তারপর আর 20-30 বছর তার কোনো খবরই রাখেনি। তবু অদ্ভুতভাবে গগনের শেষ জীবনের কাহিনীটা আমার গোচরে এলো অনেক অনেক দিন পর। সেটা বোধহয় 1953 সাল। হঠাৎ বিলিতি ডাকটিকিট দেওয়া একটা খাম এলো আমার নামে। অভাবনীয় ব্যাপার। চিঠিখানা লিখেছেন ক্যালিফোর্নিয়া থেকে একজন মার্কিন ভদ্রলোক, প্রফেসর রবার্ট ম্যাকগ্রিগরি, একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ওরিয়েন্টাল স্টাডিজ। সেটাই তার একমাত্র পরিচয় নয়, মার্কিন মুলুকের একজন বিশ্ববিশ্রুত কলারসিক, আর্ট কনৌজার। লিখেছেন, নিতান্ত ঘটনাচক্রে জানতে পেরেছি আপনার সঙ্গে মিস্টার গগন পাল আর্টিস্টের পরিচয় ছিল।
গগনবাবুর পুত্র, বর্তমানে ঢাকা নিবাসী মিস্টার আর.জি. পাল অ্যাডভোকেট আমাকে জানিয়েছেন যে আপনি তার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একথা যদি সত্য হয় তাহলে অনুগ্রহ করে শিল্পীর বাল্যজীবন সম্বন্ধে আপনার যেটুকু জানা আছে তা আমাকে জানাবেন কি? তার শিল্পকর্ম কোথায় দেখতে পাওয়া যেতে পারে তাও জানাবেন। আপনার উত্তর পেলে কলকাতার আমেরিকান কনসুলেটকে আমি অনুরোধ করব আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। আমি তো আকাশ থেকে পড়ি গগন পালের বাল্যজীবন সম্বন্ধে ক্যালিফোর্নিয়ার শিল্প বিশারদ আগ্রহী। গগার খবর তিনি কোথায় পেলেন? গগার ছেলের সন্ধানই বা তিনি জানলেন কেমন করে? বাবলু তাহলে অ্যাডভোকেট হয়েছে, সেই হাফ প্যাডেল করা বাবলু। যাই হোক, জবাবে আমি লিখলাম, গগনপাল আমার সতীর্থ ও বন্ধু। তার জীবনের অনেক কিছুই আমি জানি। 1924 সালে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি। তারপর সে কোথায় আছে আমি জানি না। তার শিল্পকর্ম কোথায় আছে তা আমার অজ্ঞাত। তবে তার আঁকা একটি অয়েল কালার আমার কাছে আছে, সেটা আমি নিলামে কিনেছিলাম। ম্যাকগ্রেগরি পত্রপর জবাব দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার বন্ধু জীবিত নেই। তার ছবিখানি আপনি কোনো ক্রমেই হস্তান্তরিত করবেন না। ঘটনাচক্রে আগামী মাসে এখান থেকে ওঙ্কারভাট বরভুদুর যেতে হবে আমাকে। সেই সময় ভারতবর্ষে যাবারও চেষ্টা করব। সম্ভব হলে আপনার সঙ্গে দেখা করব। মাস 6 পরে ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলেন। বছর 50 বয়স, বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চেহারা। ইতিপূর্বে আরও দুবার ভারতবর্ষে এসেছেন। অজন্তা, খাজুরাহো, সাঁচি, মহাবলীপুরম চষে বেরিয়েছেন। সৌজন্য বিনিময়ের পরে বলেন, কই নিয়ে আসুন আপনার বন্ধুর ছবিটা। যখন আমি ছবিখানা দ্বিতলে ঘর থেকে নামিয়ে আনলাম তখন উনি সিগারেট ধরাতে ব্যস্ত। আমি ছবিটা জানালার শিলির উপর রাখি। ভদ্রলোক কয়েক পা পিছু হটে এলেন, এক দৃষ্টে ছবিটা দেখতে থাকেন। নির্বাক, নিষ্পন্দ। না টানলে একটা সিগারেট আদ্যন্ত পুড়তে কতক্ষণ লাগে? অতটা সময় ছবিখানা দেখেছিলেন, যেন সম্বিত ফিরে পেলেন আঙুলে আগুনের ছ্যাঁকা লাগায়। আই এম সরি। ইতিমধ্যে সিগারেটের লম্বা ছাই ঝরে পড়েছে মেঝের কার্পেটে। স্টাম্পটা অ্যাস্ট্রিতে ফেলে দিয়ে উনি দ্বিতীয় একটি সিগারেট ধরান। আমার দিকে ফিরে বলেন, আপনি কি এই ছবিটা বিক্রি করতে সম্মত? আপনি চিঠিতে লিখেছিলেন এটি আপনি নিলামে কিনেছেন। এ কোনো উপহার নয়, তাই প্রশ্ন করছি। এ ছবি নিয়ে আপনি কি করবেন? কোনো একটি সংগ্রহশালায় রাখব। আমি বলি, প্রফেসর ম্যাকগ্রেগরি, আমার বন্ধু এদেশে তার প্রাপ্য সম্মান পাননি। এ ছবিটি অতি অল্প দামে কিনেছিলাম আমি। আপনি যদি একে কোনো বিখ্যাত সংগ্রহশালায় রাখতে চান আমি বাধা দেব না, আপনি এখানে নিয়ে যান। কত দাম দিতে হবে? এ ছবির আমি কি বুঝি? আপনি আর্ট কনউজার, এ ছবির ন্যায্য দাম যা হওয়া উচিত তাই দেবেন। বর্তমানে আমি আর্ট কনউজার নই, সামান্য খরিদ্দার মাত্র। আপনি ছবিটি নিলামে কিনেছেন, তাই ন্যায্য দর না জানলেও ওর বাজার দরটা আপনি জানেন। শিল্পীরা আত্মবোলা হয়, কিন্তু শিল্প বিশারদরা সে জাতের নয়। তবে একটা কথা আপনাকে আগেই বলে রাখা উচিত, আমি আপনাকে ঠকিয়ে নিয়ে গেছি এ কথা আমাকে যেন না শুনতে হয়। আমি প্রথমেই বলে রাখছি, ছবিটি মূল্যবান। আপনি বুঝে সুঝে দর দিন ডক্টর লাহিড়ী। 500 টাকা দামটা কি খুব বেশি হবে? প্রফেসর আমার কথা জবাব দিলেন না। তিনি তৈরি হয়েই এসেছিলেন। হাত ব্যাগ খুলে 50 খানি 100 টাকার নোট টেবিলের উপর রেখে বলেন, $1000 এর মিনিমাম প্রাইস। আমি স্তম্ভিত। একটি পোর্টেবল টেপ রেকর্ডার আমার টেবিলের উপর রাখেন। মাউথপিসটা আমার মুখের সামনে বাড়িয়ে ধরে বলেন, আর্টিস্ট গগনপাল সম্বন্ধে আপনি যা জানেন এবার বলে যান। আমি বলি, আগে আপনি বলুন, গগনপালকে কেমন করে চিনলেন আপনি? কেনই বা ওর বিষয়ে এত উৎসাহ আপনার? প্রফেসর বলেন, ডক্টর লাহিড়ী, আমিও আপনাকে একটি চমকপ্রদ কাহিনী শোনাব, কিন্তু সেটা পরে। আমি চাই সে কথা না জেনে
খোলা মনে আপনি আপনার বন্ধুর সম্বন্ধে যা জানেন তা বলে যান। তার শেষ জীবনের কথা জানা হয়ে গেলে তার জীবনের প্রথম অধ্যায়টা ঠিকমতো বলতে পারবেন না আপনি। অগত্যা গগনপাল সম্বন্ধে আমার স্মৃতির ছাপে খুলে ধরলাম। স্কুল জীবনের নানান খুঁটিনাটি। পড়াশোনায় সে ভালো ছেলে ছিল না, ক্লাসে সেই ছিল বয়োজ্যেষ্ঠ। তারপর আমরা একসঙ্গে এন্ট্রান্স পরীক্ষা দিলাম। গগন এর আগেও দুবার ওই পরীক্ষা দিয়েছিল, পাশ করতে পারেনি। এবার পরীক্ষার পর আমরা কবন্ধু কোম্পানির বাগানে কেমন করে সেই সন্ন্যাসী দর্শনে গিয়েছিলাম তাও বললাম। সন্ন্যাসী তুলসীদাসজির একটি দোহা শুনিয়েছিলেন, তেরা বনত বনত বনি যাই, তেরা বেগারি বনত বনি যাই। আর চন্দ্রভানকে বলেছিলেন, জাবান কাহা কা। বাধা দিয়ে প্রফেসর বলেন, দাঁড়ান দাঁড়ান, আপনার এই বন্ধু চন্দ্রভান গড় কি পরে খ্রিস্টান হয়ে যান? হ্যাঁ, সেও পরবর্তী জীবনে চিত্রকর হতে চেয়েছিল। তার নাম হয়েছিল ভিনসেন্ট ভান গর্গ। বেচারির ছবি কোনো সমাদর পায়নি। প্রফেসর বললেন, আপনি কোনো খবর রাখেন না ডক্টর লাহিড়ী? আপনার বন্ধু ভিনসেন্ট ভান গর্গ অতি সম্প্রতি পশ্চিম জগতে একজন স্বীকৃত মহাশিল্পী। আমার কাছে তার এ পর্যন্ত উদ্ধার পাওয়া 48খানি ছবির হিসাব আছে। 7টি অরিজিনাল এ পর্যন্ত আমি নিজে দেখেছি, বাকিগুলি ইউরোপে ও আমেরিকায় আছে। আমি অবাক হয়ে বলি, কি বলছেন আপনি? চন্দ্রভানের কোন ছবি আপনি দেখেছেন? তার ছবি ইউরোপে আছে মানে? কেমন করে গেল সেখানে? নিশ্চয়ই আপনার ভুল হচ্ছে, সে আমার বন্ধু চন্দ্রভান নয়। আমি দেখেছি মিস্টার লাহিড়ী। আলুর ভোজ, সিঙ্গারনের সেতু, সূর্যমুখী, ইলিশ মাছের ঝুড়ি, একটি গির্জা, খান্দুর সেলফ পোর্ট্রেট। কি আশ্চর্য! ওর এসব ছবি কোথায় আছে? পৃথিবীর বিভিন্ন বিখ্যাত সংগ্রহশালায় রাখা আছে। আমস্টারডাম, জুরিক, ওটেলো, মস্কো, লন্ডনের ন্যাশনাল গ্যালারি, প্যারির লুভ্রের সংলগ্ন ইমপ্রেশনিস্ট মিউজিয়ামেও রাখা আছে। আমি স্তব্ধ বিস্ময়ে প্রশ্ন করতেও ভুলে যাই। প্রফেসর বলেন, আর্টিস্ট ভান গর্গের একটি সংক্ষিপ্ত জীবনে আমি পড়েছি, লিখেছেন মিসেস ডেভিডসন। তিনি ছিলেন ওর চিকিৎসকের স্ত্রী। লেখাটা আমেরিকান আর্ট জার্নালে ছাপা হয়েছিল। অদ্ভুত জীবনী। ভদ্রলোক সমস্ত জীবন অর্থকষ্টে কাটিয়েছেন, অথচ তার যে কোনো একখানি ছবির আজ যা বাজার দর, তাতে সারা জীবন তিনি পায়ের উপর পা দিয়ে কাটাতে পারতেন। আমি তখনও কথা বলতে পারছি না, মনে পড়ে যাচ্ছে কত কথা, বিশেষ করে ভিনসেন্টের সেই উক্তিটি, তুমি কি আমাকে করুণা করতে এসেছো উর্মি, সহানুভূতি জানাতে এসেছো? শুধু ধ্রুবানন্দ অগ্নিহোত্রী একাই নন, ভিনসেন্টও ছিল ভবিষ্যৎ দ্রষ্টা। সে বলে গিয়েছিল একদিন পৃথিবী নত মস্তকে স্বীকার করবে তার সৃষ্টিকে। তারপর বলুন, আবার শুরু করি আমার কাহিনী। বঙ্গভঙ্গ আন্দোলনে গগনের সেই উদাত্ত কণ্ঠের গান, বাংলার মাটি বাংলার জল। তারপর সে ফেল করল, গগা মুছে গেল আমার জানা দুনিয়া থেকে। এরপর কিভাবে ঢাকা পল্টন বাজারে তার সন্ধান পায়, কিভাবে সে তার স্ত্রী পুত্র কন্যাকে ত্যাগ করে চলে আসে বরানগরের বস্তিতে, রংলালের স্ত্রীর স্কেচ করার অপরাধে তার মাথা ফেটে যাওয়া। তারপর আমি সংকোচে থেমে যাই, বলি, প্রফেসর, এরপর গগনপালের জীবনে এমন একটি অধ্যায়ের কথা আমি জানি যার সঙ্গে অন্যের জীবন যুক্ত। সেটা প্রকাশ করা বোধহয় সঙ্গত হবে না। যন্ত্রটা বন্ধ করে দিয়ে অধ্যাপক জানতে চান ব্যাপারটা কি। গগন তার বন্ধুর স্ত্রীকে ইলোপ করেছিল শুনে উনি জানতে চান সেই মেয়েটি, তার স্বামী অথবা সন্তান কে কে বেঁচে আছে। কেউ নেই শুনে বললেন, তাহলে আর সংকোচ করবেন না, ইতিহাসকে অস্বীকার করবেন না। যা জানি অকপটে সব বলে গেলাম। প্রফেসর বলেন, এবার আমি কেমন করে ওর সন্ধান পেলাম শুনুন। বাধা দিয়ে বলি, না, এবার ইন্টারমিশন, একটু জলযোগ করে নিতে হবে।
সে কি, আমি ব্রেকফাস্ট ছেড়েই বেরিয়েছি। তা হোক, এই হচ্ছে ভারতীয় শিষ্টাচার। আপনি কিছু না খেয়ে গেলে আমার স্ত্রী অত্যন্ত মর্মাহত হবেন। প্রফেসর শ্রাগ করেন, হেসে ফেলেন, বলেন, ওরিয়েন্টাল কালচার সম্বন্ধে এখনো অনেক কিছু শিখতে বাকি আছে দেখছি। আহারের অবকাশে বলি, একটা কথা আমাকে বুঝিয়ে দিন তো, ওই ছবিখানা আপনি 5,000 টাকা দিয়ে কিনলেন, কিন্তু ওতে আছেটা কি? আমি যে ওটা 10 টাকায় নিলামে কিনেছিলাম। প্রফেসর অনভ্যস্ত হাতে ফুলকলুচি ভাঙতে ভাঙতে বলেন, এই একটি অনবদ্য ছবি, একেবারে নতুন স্টাইল। মৃত বেড়াল ছানাটা হচ্ছে ওই বস্তি জীবনের অতীত। এভাবেই ওই বস্তির মানুষ যুগে যুগে মরেছে, আর ওদের মৃতদেহ মিল মালিকেরা অবজ্ঞায় ছুঁড়ে ফেলে দিয়েছে আস্তা করে। উপরের ওই নিঃসঙ্গ চিলটা হচ্ছে বর্তমান, শিল্পী স্বয়ং। বার্ডস আই ভিউতে তিনি ওই অবক্ষয় বস্তি জীবনকে দেখছেন। তিনি ওই জীবনের ভাগিদার নন, আছেন অনেক অনেক উঁচুতে। শিল্পী হতাশ হননি। রক্তের মতো জমাট কাদার দটাই এ বস্তির শেষ কথা নয়। তিনি দেখেছেন ওই নগ্ন শিশু ভোলানাথকেও। আবহমান কালের লজ্জা, ঘৃণা, ভয়ের নির্মুখ টান মেরে খুলে ফেলেছে। তাই ও উলঙ্গ, ওর অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল। ও শিশু, কিন্তু ওর মধ্যেই আছে বটগাছের বীজ। ওর প্রাণে তারুণ্যের সবুজাভা, ও নগ্ন বিদ্রোহী। ওই শিশু ভোলানাথই কালে হবে রুদ্র ভৈরব। ইটস আ মাস্টারপিস, ইটস আ মাস্টারপিস মিস্টার লাহিড়ী। লুভিয়ারে রাখার উপযুক্ত ছবি বটে। কি আশ্চর্য, অপরিসীম আশ্চর্য! কালো হয়ং নিরবধি বিপুলাচা বৃদ্ধি। উপেক্ষিত নগণ্য গেঁয়োযোগী মদের ঝোঁকে যে কথা বলেছিল বটুকে, যে কথা আমরা পাগলের প্রলাপলে উড়িয়ে দিয়েছিলাম, তারই অনুরণন আজ 30 বছর পরে শুনলাম সাগর পাড়ের এক আর্ট কনৌজারের মুখে। অধ্যাপক প্রশ্ন করেন, এ ছবিটি কোথায় বসে শিল্পী এঁকেছিলেন ধারণা করতে পারেন? ধারণা কেন, জায়গাটা আমি চিনি, বরানগরের একটা কুলি বস্তি। অধ্যাপক ম্যাকগ্রেগরি তৎক্ষণাৎ উঠে পড়েন, বলেন, তাহলে আর দেরি নয়, চলুন এখনই সেখান থেকে ঘুরে আসি। সে কি, আপনার গল্পটা তো শোনা হলো না। সেটা ফিরে এসে বলবো। সকালের আলোতে ওই বস্তির কয়েকটা ফটো নিতে চাই, বেলা বেড়ে গেলে এফেক্টটা থাকবে না। অগত্যা পাগল প্রফেসরকে নিয়ে এলাম সেই বরানগরের বস্তিতে। 20-30 বছর পরে এলাম সেখানে। আশপাশের অনেক কিছুই বদলে গেছে। নতুন নতুন বাড়ি উঠেছে, রাস্তা পাকা হয়েছে, উদ্বাস্তু কলোনি জেগে উঠেছে এখানে ওখানে। কিন্তু কি আশ্চর্য, ভারতবর্ষের সেই ট্র্যাডিশন তবু সমান তালে চলেছে। গগনপালে সেই 13 নম্বর ছাপড়াটা খুঁজে পেতে অসুবিধা হলো না। এখন নাকি সেটা একটা তীর্থ। সাহেব দেখে ওরা থতমত খেয়ে গেল। মেয়েরা গায়ের কাপড় সামলায়, বাচ্চাগুলো মায়ের পিছনে আড়াল খোঁজে। সাহেব অনেকগুলি ফটো নিলেন। আমার খুব খারাপ লাগছিল। স্বদেশের এই নিরতিশয় দারিদ্র্যের ছবি মার্কিন দেশের আইভরি ফিনিশ আর্ট পেপারে ছাপা হবে, কিন্তু বাধাও দিতে পারলাম না। প্রফেসর ম্যাকগ্রেগির কাছে শুনেছিলাম গগনপালের শেষ জীবনের ইতিকথা। বছর 3 আগের কথা, একজন চিত্র ব্যবসায়ী ওকে খানকতক ছবি এনে দেখায়। বলে, এগুলি সে নামমাত্র মূল্যে কিনেছে একজন স্ক্যান্ডিনেভিয়ান নাবিকের কাছে। ছবিগুলো দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ম্যাকগ্রেগরি। খোঁজ নিয়ে জানতে পারেন নাবিক সেগুলি সংগ্রহ করেছিল প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে। চিত্রকরের নাম পল গগ্যা। সে তাহিতির লোক নয়, বিদেশি। ছবি আঁকত ওই একান্ত দ্বীপে। অধ্যাপক ম্যাকগ্রেগরি চিত্রকর সম্বন্ধে যেটুকু জেনেছিলেন তার ভাষ্য দিয়ে ওই ছবি কখানি ছাপালেন আমেরিকার একটি বিখ্যাত আর্ট ম্যাগাজিনে। হৈ হৈ পড়ে গেল তাতে। পত্রপত্রিকায় চিঠিপত্র লেখালেখি শুরু হয়ে গেল। কে আর্টিস্ট, তার আর কি ছবি আছে? যে কখানি ছবি সংগৃহীত হয়েছিল সেগুলি আশাতীত মূল্যে বিক্রয় হয়ে গেল। ম্যাকগ্রেগরি সেবার দূরপ্রাচ্যে আসবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ইউরোপ ঘুরে না এসে উনি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এলেন।
উদ্দেশ্য ওই তাহিতি দ্বীপের রাজধানী পাপিত্তিতে নেমে অজ্ঞাত চিত্রকরের সম্বন্ধে সন্ধান করা। প্রথম ২-৪ দিন কোনো সংবাদ পান না। পল গগা নামে কোনো বিদেশির খবর কেউই দিতে পারে না। শেষে একটি হোটেলের একজন বারমেড বললে, ও গগা, সেই দৈত্যের মতো লোকটা, এক মুখ দাড়ি আর এক মাথা চুল। তা জানি না, কিন্তু লোকটা ছবি আঁকে। হ্যাঁ হ্যাঁ, ছবি আঁকে আর বাঁশি বাজায়। তবে সেই হবে, সে তো এখানে থাকে না। বিয়ে করার পর সে মার্কুইসাস দ্বীপে চলে গেছে। বিয়ে করেছে এখানে? কাকে? আমায়াকে। সে ছিল আত্মাইয়ের মেয়ে। আত্মাই এখনো বেঁচে আছে, সে বলতে পারবে। মায়ের সন্ধান পেলেন অধ্যাপক। হ্যাঁ, সে পল গগাকে চেনে। বিদেশি, কোন দেশের মানুষ জানে না। একদিন জাহাজে চেপে এসেছিল খালাসির পোশাকে। জাহাজে সে নাকি ইঞ্জিন ঘরে কয়লা ঢালত। জাহাজটা এ বন্দরে ৩ তিরিক ছিল। লোকটা পালায়। সে নাকি প্রথম দর্শনেই এই দ্বীপের প্রেমে পড়ে যায়। জাহাজ বন্দর ছেড়ে যাবার দিনে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দৈত্যের মতো প্রকাণ্ড জোয়ান, বছর ৫০ বয়স, কিন্তু খাটতে পারত ভূতের মতো। লোকটা ছবি আঁকত আর বাঁশি বাজাতো। দিনের বেলা ডকে কুলি মজদুরের কাজ করত। গগার সঙ্গে প্রথম সাক্ষাতে বর্ণনা দিল আত্মাই। গ্রেট তাহিতির পূর্ব উপকূলে তখন আত্মাইয়ের বাস। একদিন সন্ধ্যাবেলায় ঘোড়ায় চেপে একজন বিদেশি তার কুটিরে এসে উপস্থিত। দৈত্যের মতো প্রকাণ্ড চেহারা, এক মাথা লম্বা লম্বা চুল, এক মুখ দাড়ি, সর্বাঙ্গ ধুলোয় ভরা, ঘোড়ার মুখে সাদা ফেনা। অনেকটা দৌড়ে এসেছে বোধ হয়। দাড়িওয়ালা লোকটা বললে, সুন্দরী, আজ রাতটা তোমার বাসায় থাকতে দেবে? আত্মাইয়ের বয়স তখন ৪০-এর উপর। সুন্দরীর সম্বোধনে সে গলে গেল। বললে, একটা রাত বই তো নয়। তা বেশ, থাকো। তা তুমি কে? কোথা থেকে আসছো? আমি বিদেশি, জাহাজের খালাসি ছিলাম। তোমাদের দেশটা ভালো লেগে গেল, তাই এখানেই রয়ে গেছি। কি করো তুমি? ছবি আঁকি আর বাঁশি বাজাই। আর তাই অবাক হয়ে যায়। লোকটা তার ঘোড়ার পিঠ থেকে মালপত্র নামিয়ে রাখে। তা এখন ঘোড়ায় চেপে কোথায় চলেছ? রাজপুত্রেরা ঘোড়ায় চেপে কোথায় যায় সুন্দরী? রাজকন্যার সন্ধানে। অনেক বয়স হয়ে গেছে তো, তাই আমি বউ খুঁজতে বেরিয়েছি। আত্মাই বিজ্ঞের মতো মাথা নাড়ে। লোকটা নিঃসন্দেহে বিদেশি, চেহারাটাই তার প্রমাণ। তাছাড়া কথা বলছে ভাঙা ভাঙা তাহিতিতে। আহা বেচারি, এত বয়সেও বউ জোগাড় করতে পারেনি। বললে, তা বউ খুঁজতে এত ঘুরে মরছো কেন? আমার একটা মেয়ে আছে, তাকেই বিয়ে করো না। লোকটা হা হা করে হেসে উঠল। খড়ের বিছানায় সে তার কম্বলটা বিছিয়ে শোবার উপক্রম করছিল। বললে, তোমার মেয়ে? আমার বয়স কত জানো? তুমি বিয়ে করতে রাজি হলে না হয় ভেবে দেখা যেত। তুমি সুন্দর দেখতে। আর তাই লজ্জা পেল না। বললে, না গো, আমার মরদ আছে। তা আমার মেয়েও বেশ সুন্দরী। বটে? কই ডাকো দেখি তোমার মেয়েকে। আত্মাই তার মেয়েকে নিয়ে এলো। বছর ১৪ বয়স। ডাগর দুটি চোখ মেলে সে অদ্ভুত দর্শন আগন্তুককে দেখতে থাকে। ১৪ বছর বয়স হলে কি হবে, মেয়েটি বাড়ন্ত গড়নের। বিষুব অঞ্চলে প্রখর রৌদ্রে ১৪টি বসন্তে কিশোরী মেয়েকে এনে দেয় নারীত্বের মহিমা। লোকটা আপন মনে নিজের ভাষায় কি যেন বললে। ভাষাটা অজানা। আত্মাই বলে, কি বলছো? বলছি তোমার মেয়েটি খাসা। তোমার নাম কি গো মেয়ে? আমায়া। লোকটা আমায়াকে আপাদমস্তক ভালো করে দেখল। তাহিতি দ্বীপের যাবতীয় পলিনেশিয়ান মেয়ের মতোই নাকটি চ্যাপ্টা, ঠোঁট পুরু, গভীর কালো দুটি ব্যঞ্জনাময় চোখে অবাক চাহনি। কোটিদেশ পর্যন্ত বিস্তৃত পিঙ্গল চুল, মসৃণ কোমল গাত্রচর্ম, সুশ্রোণী, ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ। যৌবনের যুগ্ম পূর্ণকুম্ভ প্রমাণ দেয় মেয়েটি কিশোরী নয়, বন্যমার্জারির মতো ত্রস্তা। লোকটা বললে, আমাকে ভয় করছে? মাথা নেড়ে মেয়েটি বললে, না। আমাকে বিয়ে করবে? আমায় মাথা নেড়ে সায় দেয়। আমাকে ফেলে পালাবে না তো? না। লোকটা আত্মাইকে বললে, কোনি আমার পছন্দ হয়েছে,
কিন্তু ও কি এই বুড়ো বরকে বরাবর বরদাস্ত করতে পারবে? জোয়ান তাহিতির ছেলে ইশারায় ওকে ডাক দিলে ও তো আমাকে ছেড়ে পালিয়ে যাবে। আত্মাই বলে, না গো, আমার মেয়ে তেমন নয় গো। আর ও তোমাকে সহ্য করতে পারবে কি না সেটা আজ রাতেই পরখ করে দেখতে পারো। যদি তোমার ওকে পছন্দ না হয় অথবা ও তোমাকে সইতে না পারে, তবে বিয়ে করো না। লোকটা বোধহয় তাহিতিতে নতুন এসেছে, এমন সহজ হিসাবটা বুঝতে তার বেশ সময় লাগলো। শেষমেশ সে রাজি হয়ে যায়। আত্মাই বলে, তোমার নাম কি গো, কি বলে ডাকবো? আমার নাম পল গগা। রাত্রে ওরা তিনজনে একসঙ্গে খেলো। আত্মীয়ের মরদ কোথায় যেন গেছে। সে বেচারি পাশের ঘরে একাই শুতে গেল। আমায়া কাজকর্ম সেরে যখন শুতে এলো, লোকটা তখন বিছানা পেতে বসে বাঁশি বাজাচ্ছে। আমায়া অবাক হয়ে গেল সে বাঁশি শুনে। পরদিন সকালে ঘুম থেকে উঠে লোকটা বললে বউ তার পছন্দ হয়েছে। আমায়াও বললে বর তার মনোমতো হয়েছে। ব্যাস, পরদিনই বউ নিয়ে লোকটা মার্কুইসাস দ্বীপের দিকে চলে গেছে। তারপর আত্মাই আর জানে না। মার্কুইসাস একটি দ্বীপ নয়, দীপাবলি, কিন্তু প্রফেসর ম্যাকগ্রেগরি অত সহজে হতাশ হবার পাত্র নন। একটি জেলে ডিঙি ভাড়া করে তিনি চলে এলেন ওই দ্বীপে। প্রফেসর প্রথমে এসেছিলেন ডমিনিক দ্বীপে। এবার আর খোঁজ পেতে অত দেরি হলো না। শুনলেন ওই দ্বীপের বৃহত্তম গ্রাম আটুয়ানাতে গগা একটা পাতায় ছাওয়া কুটির তৈরি করে তার বউ নিয়ে বাস করত। কিন্তু বছর 6 মধ্যেই একবার প্রবল সাইক্লোনে ওর বাড়িটি ভেঙে যায়। ওই সময় তার উপর পুলিশের অত্যাচার হয়। 3 মাসের জন্য জেল খাটতে হয় তাকে। অপরাধ, তাহিতির লে সুরেরিয়ে নামে একটি স্থানীয় পত্রিকায় সে একটি প্রবন্ধ লিখেছিল ঔপনিবেশিক শাসকের দল স্থানীয় তাহিতের দ্বীপবাসীর উপর যে অত্যাচার করে তার প্রতিবাদ করে। জেল থেকে বেরিয়ে গগা দেখে প্রচণ্ড ঘূর্ণিবায়ুতে তার বাড়ি ভেঙে গেছে, অথচ গাছতলায় অপেক্ষা করে বসে আছে তার বিয়ে না করা বউ আমায়া। গগা নাকি ওই অরণ্যচারিণীর হাত ধরে আরও গভীর অরণ্যে চলে যায়। কোথায় তা কেউ জানে না। চারিদিকে বিষুব অঞ্চলে ঘন জঙ্গল, সমুদ্র খাড়ি, পাহাড়, অরণ্য, দূরে দূরে গ্রাম্য জনপদ। সেখানে যারা বাস করে তারা কেউ ইংরেজি জানে না। অধ্যাপক ম্যাকগ্রেগরি এমন বিজন অরণ্যে কেমন করে খুঁজে বার করবেন সেই বিদেশিকে যার শুধু নামটুকু মাত্র জানা আছে? সে কোন দেশের মানুষ তা পর্যন্তও জানা নেই। তবু তীক্ষ্ণ বুদ্ধি পণ্ডিত মানুষ দুদিক থেকে অনুসন্ধান চালালেন। গগার একটা দৈহিক বর্ণনা পাওয়া গেছে তার শাশুড়ির কাছ থেকে। দৈত্যের মতো প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল আর এক বুক দাড়ি। প্রফেসর প্রথমেই বাজারে গিয়ে রং তুলি ক্যানভাসের খোঁজ করলেন। তাহিতিতে বসে কারো ছবি আঁকবার বাসনা হলে সে কোথায় তা সংগ্রহ করতে পারে? নিজেই বের হলেন তার খোঁজে। মাতালকে যদি খুঁজে বার করতে চাও, সব কটা সুরিখানায় তালাশ করো। এই দিক থেকে সহজেই সন্ধান পাওয়া গেল। শহরে একটি মাত্র দোকান আছে যেখানে রং তুলি পাওয়া যেতে পারে। দোকানদার স্বীকার করলে, হ্যাঁ, পল গগা নামে একজন বিদেশি লোক তার কাছ থেকে আকাশ সরঞ্জাম এককালে কিনতো বটে। 7-8 বছর আগে লোকটার সঙ্গে তার আলাপও হয়েছিল। কি একটা প্রবন্ধ লেখার অপরাধে তার জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে সে কোথায় যেন চলে যায়। এর বেশি সে কিছু জানে না। লোকটাকে শেষ কবে দেখেছিলেন? ওই যে বললাম, বছর 7-8 আগে। সে যখন আটুয়ানা ছেড়ে চলে যায়, লোকটা আমার দোকানে এসেছিল কিছু রং তুলি কিনতে আর কাগজ। ক্যানভাসে চেয়েছিল, তা আমার কাছে ছিল না। মনে আছে লোকটা আমাকে বলেছিল, দাম নগদে দিতে পারছি না, খানকতক ছবি রেখে যাচ্ছি। তাই আমি রাজি হয়ে যাই। কই কই দেখি সেই ছবিগুলি? না, ছবিগুলি আমার কাছে নেই। লোকটা রঙের দাম যখন মিটিয়ে দিতে এলো না, তখন আমি সেগুলি বিক্রি করে দিয়েছিলাম। কাকে? কাকে তা কি আর মনে আছে? প্রফেসর তার অ্যাটাচি কেস খুলে একটি মার্কিন আর্ট ম্যাগাজিন বার করে বলেন, দেখুন তো, এই ছবিগুলি কি? দোকানদার অবাক হয়ে যায়, বলে, কি আশ্চর্য!
হ্যাঁ, এই ছবিগুলোই তো। আমি ওই লোকটার সন্ধানে আমেরিকা থেকে এসেছি। আপনি কি আর কিছুই মনে করতে পারেন না তার সম্বন্ধে? আর কোনো ক্লুর সন্ধান দিতে পারেন না? আশ্চর্য! উনি যে এমন প্রতিভাধর শিল্পী তা তো আদৌ ভাবতে পারিনি আমি। দোকানদার ভদ্রলোক শিক্ষিত। তিনি বললেন, আচ্ছা দাঁড়ান। অনেকক্ষণ চিন্তা করে বলেন, হ্যাঁ, তার সম্বন্ধে আরেকটি কথা আমার মনে পড়ছে। যাবার দিনে উনি বলেছিলেন মাস কয়েক পরে এসে খবর নিয়ে যাব ছবিগুলো বিক্রি হলো কি না। কিন্তু তা তিনি আসেননি। না, আসেননি, কিন্তু আমার মনে পড়ছে তাকে প্রশ্ন করেছিলাম, আপনি কি দূরে কোথাও চলে যাচ্ছেন? উনি জবাবে বললেন, হ্যাঁ, আরও গভীর অরণ্যে। আর তো কিছু মনে পড়ছে না। দ্বিতীয়ত উনি খোঁজ করলেন স্থানীয় ডাকঘরে। পোস্টমাস্টার মশাই নামটা শুনে বলেন, না, পলগেগা নামের কোনো লোক এই দ্বীপে ত্রিসীমানায় বাস করে না। অন্তত ওই নামে কোনো চিঠি তার ডাকঘরে 15-20 বছরের ভিতরে আসেনি। তারপর হঠাৎ কি খেয়াল হওয়াতে বলেন, দাঁড়ান প্রফেসর, কি নাম বললেন? পল গগা? আচ্ছা, গগনপাল নয় তো? কেন, গগনপাল নামে কাউকে চেনেন? পোস্টমাস্টার মশাই তার বাক্স থেকে একটি জীর্ণ পোস্টকার্ড বার করে বলেন, দেখুন তো এই লোক কি না। প্রফেসর গভীর মনোযোগ দিয়ে পোস্টকার্ডখানা লক্ষ্য করে দেখেন। পেন্সিলে লেখা চিঠি, কিছুই পড়া যায় না। অন্তত ভাষাটা যে ইংরেজি নয় এটুকু বোঝা যায়। অধ্যাপক ম্যাকগ্রিগরি প্রাচ্য শিল্পী বিশারদ, সংস্কৃত ও পালি ভাষা জানেন, ব্রাহ্মী ও মাগধী হরফ চিনতে পারেন। তিনি এটুকু বুঝতে পারেন ভাষাটা ভারতীয়। ঠিকানাটা অবশ্য ইংরেজি ভাষায় লেখা, সেটা কালিতে লেখা এবং স্পষ্ট পড়া যাচ্ছে। পত্রলেখকের নাম গগন পাল, প্রাপকের নাম শান্তিরানী পাল। ঠিকানা পল্টন বাজার, ঢাকা, ভারতবর্ষ। ভারতবর্ষের অনেকগুলি ডাকঘরের ছাপের নামাবলী গায়ে জড়িয়ে পোস্টকার্ডখানি আবার প্রেরকের কাছে ফেরত এসেছিল। ঠিকানা ভুল, প্রাপককে খুঁজে পাওয়া যায়নি। তাহিতি ডাকঘরে পোস্টমাস্টার মশাই আবার এদিকে প্রেরককে খুঁজে পাননি। ফলে দীর্ঘদিন সেটি পড়ে আছে ওই বাক্সে। অধ্যাপক ম্যাকগ্রিগরি অনেকক্ষণ সেই পোস্টকার্ডখানি হাতে নিয়ে নির্বাক বসে থাকে। কে পল গ্যাগা অথবা গগন পাল? কোন দেশের লোক? ভারতীয়? কী সম্পর্ক ছিল ওই লোকটার অজ্ঞাত শান্তিপালের সঙ্গে? দুজনেরই উপাধি পাল, ওরা স্বামী স্ত্রীও হতে পারে। প্রফেসর জানতেন ঢাকা একটি শহরের নাম, পূর্ব পাকিস্তানের রাজধানী। সেটা ভারতবর্ষে নয়, সে খবরটা জানে না এই গগন পাল। হয়তো ভারতবর্ষে অথবা পাকিস্তানে সে কখনো যায়নি। ঢাকা আগে ছিল ভারতবর্ষে, বর্তমানে পাকিস্তানে। এমনও হতে পারে ওই লোকটা এই অরণ্যে বাস করতে করতে সংবাদই পায়নি যে ভারতবর্ষ ইতিমধ্যে স্বাধীন হয়েছে। সে খবর রাখে না ঢাকা বর্তমানে ভারতবর্ষে নয়। গগনপাল ভারতীয়ই নয়, কারণ লোকটা শিক্ষিত, সংবাদপত্রে ফরাসি ভাষায় প্রবন্ধ লিখবার মতো ক্ষমতা তার আছে। এমন একজন শিক্ষিত মানুষ খবরই রাখবে না যে তার মাতৃভূমি 200 বছর পরাধীনতার পর স্বাধীন হয়ে গেছে, বিশেষ যদি তার স্ত্রী সেখানেই থাকে। গোয়েন্দা কাহিনীর মতো কোনো সমাধানই মনোপুত হচ্ছিল না প্রফেসরের। আর আশ্চর্য বুদ্ধি ভারতীয় ডাকঘরের কর্মকর্তাদের। তারা চিঠিখানি দূর তাহিতিতে প্রেরকের কাছে ফেরত না পাঠিয়ে পাশের বাড়ি ঢাকায় পাঠালে প্রাপক হয়তো সময় চিঠিখানি পেতেন। অন্তত তখনও চিঠির পাঠোদ্ধার করা চলত। মোট কথা, লোকটা শিক্ষিত, ফ্রেঞ্চ জানত। ঔপনিবেশিকতার বিরুদ্ধে কলম ধরে জেল খেটেছিল শিল্পী মানুষটা। প্রবন্ধ সংগ্রহ করে পড়লেন, বেশ জোরালো ভাষা। প্রবন্ধ লেখক ফ্রেঞ্চ ভাষাটা ভালোই জানেন। আদালতে খোঁজ নিতে গিয়ে আবার কতগুলো অদ্ভুত সংবাদ পাওয়া গেল। আদালতের নথি বলছে লোকটা নিজেকে নির্দোষ বলেছিল এবং বলেছিল সে ফরাসি ভাষা আদৌ জানে না। তার তরফে কোনো উকিল ছিল না, সে নিজেই সওয়াল করে।
স্থানীয় বার অ্যাসোসিয়েশনের একজন নবীন উকিল কামিল দমিয়ে বিনা পারিশ্রমিকে আসামির তরফে মামলা পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু আসামি তাকে ওকালতনামা দিতে অস্বীকার করেন। বিচারে 3 মাস সশ্রম কারাদণ্ড হয়ে যায়। প্রফেসর অতঃপর কামিল দামিয়ের সঙ্গে দেখা করলেন। কামিল দামিয়ে যাতে ফরাসি উদারনৈতিক তরুণ উকিল বললেন, হ্যাঁ, পলকোগাকে আমি চিনতাম 7-8 বছর আগে। সত্যি কথা, তিনি ফরাসি জানতেন না। তিনি কোন দেশের লোক তা জানা নেই, তবে প্রবন্ধটা পলগাগারই লেখা এবং সেটা তিনি ইংরেজিতে লিখেছিলেন। অন্য কেউ সেটা অনুবাদ করে দেন, আর কে যে সেটা অনুবাদ করেছে তা গগা স্বীকার করেননি। গগা ছিলেন ডাকাবুকো ধরনের দুঃসাহসী লোক। আদালতে তিনি বলেছিলেন তিনি ফরাসি ভাষা জানেন না। সে কথা বিচারক বিশ্বাসও করেছিলেন, কিন্তু গগা বলেছিলেন প্রবন্ধের বক্তব্য তারই, তিনি ইংরেজিতে লিখেছিলেন। অদ্ভুত লোক তো, অতি অদ্ভুত লোক। জেল থেকে ছাড়া পেয়ে আমার সঙ্গে দেখা করেন। আমি যে বিনা পারিশ্রমিকে তার কেস হাতে নিতে চেয়েছিলাম, এজন্য আমাকে তিনি ধন্যবাদ জানান। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি এ দ্বীপের দেশীয় আন্দোলনে যোগ দিতে চান? জবাবে গগা বলেছিলেন, না, আমি আরও গভীরতর অরণ্যে চলে যাচ্ছি, এই সভ্য দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে। সেখানে কি করবেন আপনি? ছবি আঁকব। বুঝলেন প্রফেসর, জিনিসটা আমার কাছে একেবারে উদ্ভট লেগেছিল। শিক্ষিত সভ্য একজন মানুষ এভাবে সব কিছু ছেড়ে দিয়ে একটা পলিনেশিয়ান মেয়েকে নিয়ে অমন জঙ্গলে গিয়ে কেমন করে বাস করতে পারে আমি তো ভেবে পাইনি। ওকে জিজ্ঞাসা করলাম, হাউ কুড ইউ এক্সপ্লেন ইউর সেলফ? আপনি এই অদ্ভুত সিদ্ধান্তের কী ব্যাখ্যা দেবেন? লোকটা কি জবাবে বললে জানেন? কি বললে? A man's works is the explanation of that man. একটা মানুষের সৃষ্টি তার অস্তিত্বের ব্যাখ্যা। প্রফেসর মাথা নেড়ে বলেছিলেন, এর চেয়ে খাঁটি কথা হয় না। মোট কথার চেষ্টার কোনো ত্রুটি করেননি ম্যাকগ্রেগি। তবু শিল্পীর কোনো সন্ধান পেলেন না। নিতান্ত ঘটনাচক্রই বলতে হবে, জাহাজ ছাড়া 3 কয়েক আগে ওনার সামান্য জ্বর হয়েছিল। তাহিতিতে ম্যালেরিয়া আছে। প্রফেসর তৎক্ষণাৎ ডাক্তারের শরণ নিলেন। ওর হোটেলের অনতি দূরে ডক্টর ওয়াটকিন্সের চেম্বারে গিয়ে হাজির হলেন এবং ঘরে ঢুকেই জ্বরের কথা বেমালুম ভুলে গেলেন। হোয়াট ক্যান ইউ ডু ফর ইউ স্যার? ডাক্তার ওয়াটকিন্সের আহ্বান কানে গেল না অধ্যাপক ম্যাকগ্রেগরির। প্রাচীরে বিলম্বিত একটি তৈলচিত্রের দিকে অঙ্গুলে নির্দেশ করে বলেন, ডক্টর, এ ছবি আপনি কোথায় পেলেন? এ কার আঁকা? শিল্পীকে চিনবেন না, খ্যাতনামা কেউ নয়, আমার একজন পেশেন্ট ছিলেন। ছিলেন? এখন তিনি কোথায়? কি নাম ওর? ওর নাম পল গগা। মারা গেছেন। অধ্যাপক নির্নিমেষ নয়নে দেখছিলেন তৈলচিত্রটি। একটি নিসর্গ দৃশ্য, পশ্চাৎপটে কালো মেঘ আর পাহাড়, 2-1টি নারকেল গাছ, একটি কুঁড়ে ঘর, চওড়া একটা পথ এঁকে বেঁকে সরু হতে হতে পাহাড়ের কোলে হারিয়ে গেছে। টুপি মাথায়, বাঁক কাঁধে একজন স্থানীয় মালবাহী মেহনতি মানুষ দর্শকের দিকে পিছন ফিরে চলেছে ওই অরণ্য মুখ। দর্শকের দিকে সে পিছন ফিরেছে, তার একলা চলার পথে শুধু অরণ্য আর পর্বত। সামনে সূর্য করোজ্জ্বল এক উপত্যকা। কাঁধের ভারে লোকটা নুয়ে পড়েছে। আপনার কি কোনো অসুখ করেছে? ডক্টর ওয়াটকিন্সের প্রশ্ন। তা করেছে, জ্বর, কিন্তু সে কথা পরে। আপনি ওই চিত্রকর সম্বন্ধে যা জানেন তাই আগে বলুন, তাতেই হয়তো আমার জ্বর ছেড়ে যাবে। প্রফেসর তার তাহিতি আগমনের কারণ অতঃপর জানান। ডক্টর ওয়াটকিন্স শুধু কুইনাইনই দিলেন না, পল গগার শেষ জীবনের একটি বিচিত্র কাহিনীর সুগারকুটো দিলেন। অদ্ভুত সে কাহিনী। ডক্টর ওয়াটকিন্স পাপিতিতে প্র্যাকটিস করছেন আজ 30 বছর। একটি ঘোড়ায় টানা গাড়ি আছে তার, তাতেই রুগী দেখতে চান। বছর 5 আগে একবার মার্কুইসেস দ্বীপ থেকে তার ডাক এলো।
টারাভাও গ্রামের মোড়লনির অসুখ। সমুদ্র পার হয়ে ওই গ্রামে যেতে হয়। ওরা একটা এক ঘোড়ায় টানা গাড়ির ব্যবস্থা করেছিল। নৌকো ছেড়ে 7-8 মাইল ঘোড়ার গাড়িতে পাড়ি দিয়ে ডাক্তার সাহেব টারাভাও গ্রামে এসে পৌঁছলেন। রোগী দেখা শেষ হলে ওরা ডাক্তার সাহেবকে পাশের ঘরে নিয়ে এলো। ডাক্তার সাহেব আহার করতে করতেই লক্ষ্য করেন বছর শতকের একটি ছোট মেয়ে বারে বারে সে ঘরে ঢুকতে চাইছে, আর সকলে তাকে বারে বারে তাড়িয়ে দিচ্ছে। ছোট মেয়েটির মাজায় বাঁধা ন্যাকড়াটা শতচ্ছিন্ন এবং ধূলি ধূসরিত, মাথার চুলগুলো জটা পাকানো। ও কি ভিখারির মেয়ে? ভিক্ষা চাইছে? আহার আনতে গাড়িতে চড়বার সময়ও ডাক্তার সাহেবের নজর পড়ল মেয়েটির দিকে। ডাগর চোখ মেলে সে তাকিয়ে আছে ওর দিকে। সবার ধমকে আর কাছে আসতে পারছে না। ডাক্তার সাহেব পকেট থেকে একটি মুদ্রা বার করে ওকে দিতে গেলেন। মেয়েটি নিল না, 2 হাতে মুখ ঢেকে পিছন ফিরে দাঁড়িয়ে রইল। ও কার মেয়ে? কি চায়? ভিড়ের মধ্যে কে যেন বললে, ও হচ্ছে দাড়িওয়ালা পাহাড়িয়ার মেয়ে, ভিখারি নয়। দাড়িওয়ালা পাহাড়িয়া? সে আবার কে? ওরা বুঝিয়ে বলে, ওই পাহাড়ের মাথায় জঙ্গলের ভিতর বাস করে একজন দাড়িওয়ালা বিদেশি, আর থাকে তার বউ। মেয়েটি ওদেরই। ডাক্তার সাহেব গ্রামে এসেছেন শুনে ও তাকে ডাকতে এসেছে। ওর বাপ ওই বিদেশিটার কি অসুখ করেছে বলছে, কিন্তু মুশকিল এই যে ওদের ওই কুঁড়ে ঘরে যেতে হলে পাকদণ্ডি পথ দিয়ে হাঁটা পথে যেতে হবে। গাড়ি যাবে না, তাও পাক্কা 3 মাইল। ডাক্তার সাহেব জানতে চান বিদেশির পরিচয়, কোন দেশের লোক, কী নাম। ওরা বললে তা ওরা জানে না। লোকটা কোনো কাজকাম করে না, স্রেফ ছবি এঁকে দিন কাটায় আর বাঁশি বাজায়। তবে খায় কি? কি আবার খাবে? জঙ্গলের ফলমূল, নারকেল। আর ওর বউ আমায়া 1 পাল মুরগি পুষেছে। শহরে এসে ডিম মুরগি বেচে যা পায় তাই খায়। গাঁয়ের লোকেরা ওই বিদেশির উপর খুব চটা। লোকটা জেল খাটার দাগি আসামি। সেটা বড় অপরাধ নয়, পুলিশের হাতে পড়লে জেল তো খাটতেই হবে, সে কথা নয়। কিন্তু লোকটা অমন ছন্নছাড়া কেন? না মাছ ধরে, না চাষবাস করে, না নারকেল গাছে উঠতে পারে, না সাহেবের খামারে খাটতে যায়। ছোট মেয়েটা তখনও পিছন ফিরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ডাক্তার সাহেবের শুধু কৌতূহলই হলো না, করুণাও হলো। একটা বিদেশি অসুস্থ মানুষকে না দেখে ফিরে যেতে তার মন চাইল না। বলেন, চল রে, আমি যাব তোর বাপকে দেখতে। মেয়েটি তুরুক করে এদিকে ফেরে। খুশিতে ওর জল ভরা 2টি চোখ জলজল করছে। পাক্কা 3 মাইল চড়াই ঠেঙিয়ে ডাক্তার সাহেবের মেজাজ খিঁচিড়ে গেল। দেহ ক্লান্ত। পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে একটি পাতায় ছাওয়া কুটির। পথের উপরে বিদেশের স্ত্রী ওই আমায়া দাঁড়িয়ে আছে, তার হাতে একটা মুখ কাটা ডাব। মেয়েটিকে বুদ্ধিমতী বলতে হবে। এতটা পথ চড়াই ভেঙে এসে ডাক্তার সাহেব যে প্রথমেই জল চাইবেন তা ঠিকই আন্দাজ করে শেষে। ডাক্তার নিঃশেষ করে ডক্টর ওয়াটকিন্স বলেন, কোথায় তোর মরদ? মেয়েটি তার ডান হাতটা বাড়িয়ে পাতায় ছাওয়া কুটিরখানি দেখিয়ে দিল। দরজাটা খোলাই আছে। দাওয়ার উপর বছর 1.5-এর একটা উলঙ্গ শিশু খেলা করছে। কি হয়েছে রে তোর মরদের? কি করছে সে? ঘুমোচ্ছে? না, ও ছবি আঁকছে। ছবি আঁকছে বলিস কি রে? তাহলে পাহাড়ের মাথায় আমাকে হাঁটিয়ে আনলি কেন? সে গায়ে যেতে পারতো না? আমায়া একথা জবাব দিল না। মুখ নিচু করে নখ খুঁড়তে থাকে। বাচ্চাটাকে তুলে নিল কোলে। তারপর এগিয়ে যায় ঘরের দিকে। ঘরে ঢোকে না, কিন্তু দ্বারের বাইরে দাঁড়িয়ে ইঙ্গিত করল ওকে ভিতরে যেতে। ওর ব্যবহারে একটু অবাক হলেন ডাক্তার সাহেব। এগিয়ে এলেন তিনি ঘরের ভিতর। সেখানে একজন বিদেশি লোক মাটিতে বসে একখানা ছবি আঁকছে আপন মনে। রং তুলি চারদিকে ছড়ানো। লোকটা কোন দেশের তা বোঝা যায় না। এক মাথা রুক্ষ চুল, এক মুখ দাড়ি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। ডাক্তার সাহেবকে দেখে তার চোখে বিস্ময়ের চেয়ে বিরক্তিই বেশি। হঠাৎ রুখে উঠে জঙ্গলি লোকটা, বলে, কি চাই? ডাক্তার সাহেব বলতে পারলেন না, আমি কিছু চাই না, তোমার স্ত্রী আমাকে ডেকে এনেছে। অভিজ্ঞ ডাক্তার ওর মুখে দেখতে পেয়েছিলেন গভীরতর আরও কিছু।
গ্রহণের আগে সূর্যের উপর যেমন একটা ধূসর বর্ণের পেনাম্বরীয় ম্লান ছায়াপাত হয়, তেমনি ওই দৈত্যের মতো মানুষটার মুখে কোন অলক্ষ্য মহাকাল এক করাল ছায়াপাত করেছেন। ওর পা দুটি যেন মাটিতে প্রথিত হয়ে গেল। মানুষটার অভদ্র ব্যবহারে রাগ করতে ভুলে গেলেন তিনি। নিরতিশয় বেদনা আর করুণায় তার অন্তঃকরণ আপ্লুত হয়ে গেল। বললেন, আপনার নাম কি? আপনি কোন দেশের লোক? সে খোঁজে আপনার কি প্রয়োজন? বডি ওয়ারেন্ট আছে? ডাক্তার সাহেব বললেন, আপনি ভুল বুঝছেন। কিছু ভুল বুঝিনি, আমি তো দুনিয়াকে ছেড়ে এসেছি। তবু আপনি অহেতুক রাগ করছেন। আমি পুলিশের লোক নই। আমার নাম ডক্টর ইভান ওয়াটকিন্স। আমি পাপিতিতে প্র্যাকটিস করি। টারাভয়ে রুগী দেখতে এসেছিলাম। আপনার স্ত্রী আমায়া আমাকে ডেকে এনেছে। আপনি নাকি অসুস্থ। আমায়া একটা গাড়ল। আমার কিছু হয়নি, একটু জ্বর মতো হয়েছিল আর গা হাত পায়ে ব্যথা আছে। ও কিছু নয়, দুদিনেই সেরে যাবে। ভালো কথা, আপনার ব্যাগে কি কুইনাইন আছে? আপনি আগে আমার প্রশ্নের জবাব দিন। আপনার পরিচয়? আমার নাম গগন পাল, আমি ভারতীয়। কুইনাইন আছে আপনার ব্যাগে? আছে, কিন্তু আপনার ম্যালেরিয়া হয়নি। কুইনাইন খেতে হবে না আপনাকে। ও, আপনি ওই আয়নায় নিজের মুখটা একবার দেখুন দেখি। কেন? ডাক্তার সাহেব জবাব দেন না। লোকটি একটু অবাক হয়ে যায়। তার দৃষ্টি চলে যায় ঘরের ও প্রান্তে। সেখানে পড়েছিল কাঠের ফ্রেমে বাঁধানো একটা সস্তা হাত আয়না আর কাঁকুই। আমায়ার প্রসাধনী সরঞ্জাম হয়তো। তুলে নেয় হাত আয়নাটা, সরে আসে জানালার কাছে আলোর দিকে। নির্নিমেষ নৃত্যে তাকিয়ে থাকে নিজ প্রতিবিম্বের দিকে। আয়নায় কিছু দেখতে পাচ্ছেন? জঙ্গলি মানুষটা আজ 10 বছর চুল আঁচড়ায়নি, দাড়ি কামায়নি। কত যুগ যুগান্তর পর সে নিজের প্রতিবিম্ব দেখল, তা তার মনেই পড়ে না। সত্যি কথা বলতে গেলে তাকে স্বীকার করতে হতো, হ্যাঁ, আমার বয়স 10 বছর বেড়ে গেছে। তা সে বলল না কিন্তু। বললে, কি আবার দেখব, নিজের মুখটাই দেখছি। কিছু নজরে পড়ছে না? একটা পরিবর্তন লক্ষ্য করছেন না? নাকটা ফোলা ফোলা, গাল দুটো লাল লাল, মুখখানা কেশর ফোলানো সিংহের মতো মনে হচ্ছে নাকি? মিস্টার পাল, আমি দুঃখিত। আপনার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে। দুরারোগ্য ব্যাধি? আমার? কি হয়েছে আমার? দুটি মাত্র অক্ষর, কিন্তু কথাটা আটকে গেল অভিজ্ঞ ডাক্তার সাহেবের মুখে। জঙ্গলি মানুষটা আয়নাখানা মাটিতে নামিয়ে রাখে, এগিয়ে আসে সামনে। দুহাত মাজায় রেখে ডাক্তার সাহেবের মুখোমুখি সোজা হয়ে দাঁড়ায়। বলে, বলুন, কি হয়েছে আমার? এবার চুপ করে থাকা চলে না। দুটি মাত্র অক্ষরে মৃত্যুদণ্ডাজ্ঞা ঘোষণা করলেন ডাক্তার ওয়াটকিন্স। কুষ্ঠ। আশ্চর্য লোকটার মনের জোর। এত বড় বজ্রাঘাত সে গ্রহণ করল অবিচলিত চিত্তে। কেঁপে উঠল না থরথর করে, বসে পড়ল না মেঝেতে। মুখের একটি পেশিও কুঞ্চিত হলো না। মিনিট খানেক নির্বাক দাঁড়িয়ে থেকে বললে, আমায়া জানে? এ রোগ এ দ্বীপে এত ব্যাপক যে ওর বুঝতে অসুবিধা হয়নি মিস্টার পাল। না হলে আপনার সামান্য জ্বর দেখে আমায়া আমাকে এভাবে ডেকে আনতো না। গগনপাল ঘর থেকে বেরিয়ে আসে বারান্দায়। দেখে দাওয়ায় ও প্রান্তে বসে আছে আমায়া। দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ওর নগ্ন বুকে বাচ্চাটা লেপ্টে আছে। বড় মেয়েটা দূরের আম গাছের আড়ালে আত্মগোপন করেছে। তার চোখে আতঙ্ক। গগন হাত বাড়িয়ে বাঁশের খুঁটিটা ধরে। ঊর্ধ্ব আকাশের দিকে মুখ তুলে অস্ফুটে কি যেন স্বগতোক্তি করে, দুর্বোধ্য ভাষায়, তার মাতৃভাষায়। কি বলেছিল গগন? কাকে বলেছিল? তাহিতির রৌদ্র করজ্জ্বল নীল আকাশের দিকে মুখ তুলে কার কথা মনে পড়ে গিয়েছিল তার? পুরনো পল্টনের মেয়েদের স্কুলের কোনো দিদিমণি? তার ছাকরা চুলো ফ্রক পরা মেয়েটা? না 25 সালের চারার মতো তার দাদাকে? অথবা হয়তো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার মনে পড়ে গিয়েছিল আর একটি শ্যামাঙ্গী মেয়েকে, সুলেখা দেবনাথকে।
ও কি দুনিয়াকে ডেকে বলেছিল, তোমরা দেখে যাও, তোমাদের সব অভিশাপ আমি মাথা পেতে নিয়েছি? ঈশ্বরকে অভিশাপ দিয়েছিল কি? অথবা হয়তো জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে সে তার অনবদ্য উদাসীনতায় ঝাঁট দিয়ে বিদায় করতে চেয়েছিল ডাক্তার ওয়াটকিন্সের ওই ছেদ মৃত্যুদণ্ডাদেশ। বলেছিল, ঝাঁট দে। ঘুরে দাঁড়ায়, দেখে অপরাধীর মতো মাথা নিচু করে অপেক্ষা করছেন ডাক্তার সাহেব। ডক্টর, কতদিনের মেয়াদ আমার? তা কে বলতে পারে? কখনো কখনো দীর্ঘ 20 বছরও এই রোগের মানুষকে আমি ভুগতে দেখেছি। 2-1 বছরের মধ্যে যার যন্ত্রণার অবসান হয় সেই তো ভাগ্যবান। মৃত্যুই এ রোগে একমাত্র আশীর্বাদ, মিস্টার পাল। গগনপাল ধীরে ধীরে ফিরে যায় তার কুটিরে। বেরিয়ে আসে পরক্ষণেই। হাতে তার সদ্য সমাপ্ত একটি অয়েল কালার। সেটা বাড়িয়ে ধরে আগন্তুকের দিকে, বলে, ডক্টর, ভিজিট দেবার ক্ষমতা আমার আর নেই, তুমি এই ছবিটা নিয়ে যাও বরং। ধন্যবাদ, ভিজিট তোমাকে দিতে হবে না। হঠাৎ চটে গেল জংলি লোকটা। গম্ভীর স্বরে বললে, ডক্টর, আমার স্ত্রী গরিব, কিন্তু গরিবের আত্মসম্মান জ্ঞান থাকবে না এমন কোনো কথা তো নেই। এটা ধরো, আর তুমি যা ভাবছো তা ঠিক নয়। এখানে যত্ন করে রেখে দিও। একদিন এ ছবি তোমার ভিজিটের 100 গুণ তোমাকে ফেরত দেবে। কথাটা আজ তোমার বিশ্বাস হচ্ছে না, না? বিশ্বাস সত্যিই হয়নি ডাক্তার ওয়াটকিন্সের। তাহিতির একটি নিসর্গ চিত্র, পাহাড় আর গাছ, পিছন ফেরা বাঁক কাঁধে একটিমাত্র মেহনতি মানুষ। ছবির ফ্রেমটাও নিতান্ত বাজে কাঠের, বিশ্বাস হবার কথাও নয়। তবু একটি মৃত্যু পথযাত্রী চিত্রকরের শেষ অভিমানটাকে আঘাত করতে মন সরেনি ডাক্তারের। হাত বাড়িয়ে গ্রহণ করেছিলেন ছবিটা। ওপাশে আমায়া তখন ফুলে ফুলে কাঁদছে। গগন তাকে ধমকের সুরে সান্ত্বনা দেয়, বুদ্ধুর মতো কাঁদছিস কেন রে পাগলি? ওরা তোমাকে ধরে নিয়ে যাবে না তো? না না, তার আগেই আমি জঙ্গলে চলে যাব। ডাক্তার সাহেব বলেন, জঙ্গলে মানে? এটাই তো জঙ্গল। না না ডাক্তার, আরও গভীর জঙ্গল আছে পাহাড়ের ওপাশে। সেখানে আদিবাসীরাও যায় না। সেখানেই ন্যাকড়াখানাও মাজায় জড়াবার দরকার হবে না ডাক্তার। মিশে যাব অরণ্যে। আমায়া উঠে আসে। কাঁকালে নিয়েছে উলঙ্গ বাচ্চাটাকে। তার ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ। শুধু মাতৃত্বের অমৃত রসে নয়, উত্তেজনাতেই যেন ফুলে উঠেছে তার বুক। কোটি দেশে একমাত্র লাজবস্ত্র। দু চোখে আর তার জল নেই, আছে আগুন। বললে, না, তোকে আমি একলা যেতে দেব না, আমরা সবাই যাব। কি পাগলি রে তুই! তোর তো আর অসুখ করেনি। তুই পাপিতিতে ফিরে যা। তোর আবার বিয়ে হবে, নতুন মরদ পাবি, সংসার পাবি, ছেলে মেয়েরা রইল। তুই কেন মরতে যাবি আমার সঙ্গে? কি এমন বয়স তোর বল? হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল আমায়া। বাঁকাকালে শিশু। ডান হাত দিয়ে সে জড়িয়ে ধরল প্রকাণ্ড দৈত্যটার হাঁটু। আর্তচিৎকারে সচকিত হয়ে উঠল বনভূমি। না 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 না, তুই আমার মরদ। তোকে ছেড়ে আমি বাঁচব না। আমি কোথাও যাব না। আমি তোর সঙ্গেই যাব। পাথরে গড়া পলগগার অক্ষে কোটরেও তাহলে জল থাকে? অর্ধ শতাব্দীকাল দুনিয়াদারি করে গগনপাল নিজেই কি সেটা জানতে পেরেছিল কোনোদিন? ফোলা ফোলা কুষ্ঠগ্রস্ত লাল গাল বেয়ে 2 ফোঁটা জল ঝরে পড়ল আমায়ার রুক্ষ চুলে। 2 চোখের জল। তবু অট্টহাসে ফেটে পড়ল পাগল শিল্পী। সভ্য জগতের একমাত্র সাক্ষীটাকে দেখে ইংরাজিতে বললে, মেয়ে মানুষ জাতটাই নেমনি নেমো খারাম। সমাজীদের আজও শেখাতে পারেনি সভ্যতার মূল মন্ত্রটা, চাচা আপন প্রাণ বাঁচা। মেয়ে মানুষগুলো স্রেফ জোঁকের মতো, যাকে ধরে তাকে ছাড়ে না। জোঁকের তবু নুন আছে, এরা নিমককেও ভয় পায় না। এমনই নিমক হারামে মেয়ে মানুষের জাত। আমায়া বিন্দু বিসর্গও বুঝতে পারে না। সচকিত হয়ে মুখ তুলে বলে, কি কি বললি তুই ডক্টর সাহেবকে? আমাকে ছেড়ে চলে যাবি?
না রে পাগলি, তাই কি পারি? আমি যে তোর মরদ। ডাক্তার ওয়াটকিন্স প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হলেন। এই রোগে রোগীকে সান্ত্বনা দিতে যাওয়াটা প্রহসনের মতো শোনাবে, তাই নীরবেই বিদায় নিলেন। প্রায় 2 বছর পরে আবার তার কথা মনে পড়ল তার, কারণ বছর 2 পরে আবার তিনি রুগী দেখতে এসেছিলেন টারাভাওতে, সেই মোড়লনিকে দেখতে। হঠাৎ মনে পড়ে গেল কুষ্ঠরোগীটার কথা। প্রশ্ন করলেন, পাহাড়ের মাথায় ওই দাড়িওয়ালা জঙ্গলি বিদেশিটা বেঁচে আছে? আছে বোধ হয়। বোধ হয়, ওরা ঠিক জানে না, এ শুধু অনুমান। বছরখানেক আগেও তাকে দেখা গেছে, দৈত্যের মতো প্রকাণ্ড একটা মানুষ নির্জন পাহাড় পর্বতে একা একা ঘুরে বেড়াচ্ছে। এক মাথা রুক্ষ চুল, এক বুক কাঁচা পাকা দাড়ি, মুখখানা কেশর ফোলানো সিংহের মতো থমথমে, খালি গা, খালি পা। ছবি আঁকত সে পাহাড়ের ধারে, ঝর্নার কিনারে, কখনো দূর সমুদ্রের বেলাভূমিতে, কখনো মধ্যরাত্রে ভেসে আসতো একটা বাঁশির সুর। গ্রামের দিকে ভুলেও আসতো না, আসতো আমায়া, গভীর রাত্রে চুপি চুপি। গ্রামের এক দোকানদারের কাছ থেকে সওদা করে নিয়ে যেত। নিয়ে আসতো মুরগি, ডিম, নারকেল, কলার কাঁদি, আর নিয়ে যেত নুন, মোমবাতি, দেশলাই, কাপড়। দিনের বেলা আসতো না, গ্রামের মানুষ সহ্য করতো না তাকে। ও যে ছোঁয়াচে রোগীর রোগ জীবাণু সর্বাঙ্গে বয়ে নিয়ে বেড়ায়। ওর ছেলেমেয়েরাও আসে না গ্রামে। তারপর আর বছরখানেক লোকটাকে দেখা যাচ্ছে না। তবুও সে মরেনি বোধ হয়, কারণ তাহলে আমায়া ফিরে আসতো। আমায়া যে বেঁচে আছে সেটুকু ওরা জানে। আর বাঁশির শব্দটাও বন্ধ হয়ে গেছে। এবারে কেউ ডক্টরকে যেতে বলেনি, তবু ডক্টর ওয়াটকিন্স একটা মলম, কিছু বিস্কুট, গুঁড়ো দুধ, দেশলাই আর নুন নিয়ে ওর সঙ্গে দেখা করতে যাবেন বলে স্থির করলেন। কেউ পথ দেখিয়ে সঙ্গে যেতে রাজি হলো না। ও পাহাড়টা নিষিদ্ধ অঞ্চল বলে মেনে নিয়েছে ওরা। অগত্যা একাই রওনা হলেন তিনি। বনপথটা মুছে এসেছে, পায়ে চলা পথে পায়ের দাগ আজকাল পড়ে না। পায়ে চলা পথটা ক্রমশ মিলিয়ে এসেছে, তবু ক্ষীণ একটা চিহ্ন আজও আছে। তাই শেষ পর্যন্ত এসে পৌঁছতে পারলেন পাহাড়ের মাথায় সে পাতার ছাওয়া কুটিরের সামনে। কাত হয়ে পড়েছে ঘরটা সংস্কারের অভাবে। আমায়া কুটিরের সামনে একটা ধারালো অস্ত্র দিয়ে নারকেলের ছোবড়া ছাড়াচ্ছিল। সম্পূর্ণ উলঙ্গ সে। পদশব্দে ত্রস্তা হরিণীর মতো ঘরের ভিতর ছুটে পালিয়ে যায়। ডাক্তার সাহেব থমকে দাঁড়িয়ে পড়েন। একটু পরে ফিরে আসে আমায়া, তার মাজায় জড়ানো একখণ্ড কাপড়। কাঁকালে সেই শিশুটি, বছর 2 বড় হয়েছে ইতিমধ্যে। তোমার মরদকে দেখতে এসেছি, সে কোথায়? আচ্ছা, ওকে খবর দেই। আমায়া ঢুকে গেল ঘরের ভিতর। ডাক্তার সাহেবও ওর পিছন পিছন যাচ্ছিলেন। হাত নেড়ে বারণ করল মেয়েটি। দ্বারের বাইরেই দাঁড়িয়ে পড়েন উনি। খোলা দরজা দিয়ে ভেসে আসছে একটা দুর্গন্ধ। এ গন্ধ ডাক্তার সাহেবের পরিচিত, গলিত কুষ্ঠের পুঁজের গন্ধ। ঘরের ভিতরে যে কথোপকথন হলো তা সবই সকর্ণে শুনলেন উনি। গগনের কণ্ঠস্বর বিকৃত। ডাক্তার সাহেব বুঝতে পারেন ওর গলার স্বরনালীও এত দিনে মহামারীর আক্রমণে ক্ষতবিক্ষত। আমায়া বেরিয়ে আসে, বলে, ও দেখা করবে না, তুই চলে যা। এ কথা সকর্ণে শুনেছিলেন ডাক্তার সাহেব, তবু তিনি পিড়াপিড়ি করেন। কিন্তু প্রভুভক্ত কুকুরের মতোই আমায়া দরজা আড়াল করে দাঁড়ালো, ভিতরে যেতে দিল না ওকে। ডাক্তার সাহেব হতাশায় কান ছাকালেন। উপহারের পুঁটলিটা দাওয়ায় রেখে পিছন ফিরলেন। অহেতুক এতটা পথ হেঁটে এসেছেন তিনি। তারপর আমায়াকে বলেন, তোমার মেয়েকে ডাকো, আমাকে ফিরে যাবার রাস্তাটা দেখিয়ে দিক। সে নেই। নির্বিকার মেয়েটি হাত বাড়িয়ে দূরের আম গাছ তলাটা দেখিয়ে দিল। সদ্য কবর দেওয়া হয়েছে কাউকে, মাটিটা উঁচু হয়ে আছে। সহানুভূতিতে ডাক্তার সাহেবের মনটা ভারী হয়ে আসে। বলেন, এখানে তুমি কেন পড়ে আছো আমায়া? তুমি পাপিতিতে ফিরে যাও, ও বাঁচবে না, ওকে মরতে দাও। আয়ত দুটি চোখ মেলে আমায়া একবার তাকায়।
সে রীতিমতো রোগা হয়ে গেছে, চোখ দুটি বসে গেছে, চোয়ালের হনু দুটো উঁচু হয়ে উঠেছে। আজকাল সেও বোধ করে চুল আঁচড়ায় না, মাথায় জটা হয়ে গেছে তার। বললে, ও যে আমার মরদ। এত দুঃখেও হাসি পেল ডাক্তার সাহেবের। ঠিকই বলেছিল সেদিন ওই জংলি মানুষটা। মেয়ে মানুষ জাতটাই নিমক হারাম। যুগ যুগান্তর ধরে তালিম দিয়েও সভ্য সমাজ ওদের শেখাতে পারেনি মানব জীবনের সেই মূল মন্ত্রটা, চাচা আপন প্রাণ বাঁচা। আবার যদি কখনো এদিকে আসি, তোমাদের জন্য কি নিয়ে আসব? কিছু রং। রং? ও কি এখনো ছবি আঁকতে পারে? ও তো ছবি আঁকছে বসে, দিন রাত ছবি আঁকে। ও ক্যানভাস পায় কোথায়? না, ও দেওয়ালে ছবি আঁকছে এখন। কী রং চাই ওকে জিজ্ঞাসা করে এসো। আমায় মাথা ঝাঁকিয়ে বললে, যে কোনো রং, ও তো চোখে দেখে না, দুটি চোখই ওর নষ্ট হয়ে গেছে। এ আবার কি কথা, যে চোখে দেখতে পায় না সে ছবি আঁকে? ডাক্তার সাহেব আর কথা বাড়াননি। আমায় ওকে অনেকটা পথ এগিয়ে দিয়ে গেল। লোকালয়ের কাছাকাছি এসে বলল, এবার আমি যাই, ওরা দেখতে পেলে ইট মারবে। আরও মাস দুয়েক পরের কথা, সেদিন বিলাতে ডাক এসেছে। ডাকে এক বাক্স স্যাম্পেল ওষুধ পেলেন ডাক্তার সাহেব, সদ্য আবিষ্কার কুষ্ঠরোগের। তৎক্ষণাৎ মনে পড়ে গেল টারাভয়ের সেই অন্তেবাসী শিল্পীর কথা। আমায়া কিছু রং চেয়েছিল, তাও তো দিয়ে আসা হয়নি। এবার কেউ তাকে ডাকেনি, তবু অন্তরে আমায়ার আহ্বান শুনতে পেলেন যেন। ওষুধের প্যাকেট, কিছু খাবার আর কয়েকটি টিউব রং নিয়ে উনি শতপ্রবৃত্ত হয়ে আবার এলেন টারাভয়ে। টারাভয়ের লোকেরা বললে আমায়া এখনও ফিরে আসেনি। এবারও একাই তাকে সেই পাকদণ্ডির পথ বেয়ে পাহাড়ে উঠতে হলো। এবার আদিমরণ্য আরও নির্ভয় অগ্রসর হয়ে এসেছে পথ চলতি পাকদণ্ডী সড়কের উপর। সেটা চিহ্ন মাত্র নেই। তবু দুবার এ পথে এসেছেন, অনেকটা চেনা হয়ে গেছে। অবশেষে পাহাড়ের মাথায় সেই পাতায় ছাওয়া কুড়ে ঘরখানির সামনে এসে দাঁড়ালেন। এবার আমায় আর সাড়া পাওয়া গেল না। চারিদিক একেবারে নিস্তব্ধ, শুধু অজানা পাখির ডাক আর বনঝিঝির একটানা একটা শব্দ। ডাক্তার ওয়াটকিন্স পোটলাটা নামিয়ে রেখে এগিয়ে যান ঘরের দিকে। হাট করে খোলা আছে দরজাটা। ঘরটা আরও বেঁকে গেছে। বারান্দায় ভাঙা একটা মাটির কলসি, জনমানবের চিহ্নমাত্র নেই। আমায় নাম ধরে ডাকলেন বার দুয়েক, প্রতিধ্বনি ফিরে এলো শুধু। খোলা দরজা দিয়ে একটা দুর্গন্ধ ভেসে আসছে। নাকে রুমালটা চেপে ধরেন তিনি, তারপর ভিতরে ঢুকে পড়েন। ভিতরটা রীতিমতো অন্ধকার। দরজাটা অত্যন্ত ছোট, তা দিয়ে অল্প আলো আসছে। জানলাটা বন্ধ। প্রখর সূর্যালোক থেকে ও ঘরে ঢুকে কিছুই দেখতে পেলেন না ডাক্তার। তারপর আস্তে আস্তে অন্ধকারে চোখটা সয়ে গেল। সান্ধ্য আকাশের তারার মতো এখানে ওখানে একটি একটি করে ফুটে উঠল কয়েকটি দৃশ্য। কেমন যেন গা ছমছম করে উঠল ওর। এ কি, উনি তো কোনো ঘরের ভিতর নেই। ওর চারদিকে ঘিরে শুধু গভীর অরণ্য। গাছ গাছ আর গাছ, পাহাড়, ঝর্ণা, ঘন বেতে ট্রপিক্যাল জঙ্গল, দূরে দূরে কিছু নারকেল গাছ, আম গাছ, আর বাদবাকি সবই অচেনা গাছ। কিন্তু জঙ্গল তো নির্জন নয়। ওই তো কতগুলি সম্পূর্ণ উলঙ্গ মানুষ। প্রফেসর, আমি ছবির কিছুই বুঝি না, ও ছবিরও কিচ্ছু বুঝতে পারলাম না। মেঝে থেকে সিলিং পর্যন্ত চারদিকে দেওয়ালে এক তিল কোথাও ফাঁকা নেই, এটুকু দেখলাম শুধু। আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে গেল। একটা অতিকায় আদিম জন্তু যেন তার আঁশওয়ালা লেজ দিয়ে আমাকে জড়িয়ে ধরছে। আমি সিস্টিন চ্যাপেলে মিকেলাঞ্জেলো লাস্ট জাজমেন্টও দেখেছি, কিন্তু সেখানে মনকে তৈরি করেই নিয়ে গিয়েছিলাম। আমি জানতাম মিকেলাঞ্জেলো মহান শিল্পী, আমি জানতাম সিস্টিন চ্যাপেল বিশ্বের এক বিস্ময়। কিন্তু এ কি, এটা কি? তাহিতি দ্বীপের এক দূর প্রান্তে
পর্ণকুটিরে এই জিনিস যে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার কেমন মনে হলো জানেন, একবার ইংল্যান্ডে ডার্টমুরে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিরন্ধ্র অন্ধকার রাত্রি, শুধু আকাশ ভরা তারা ছিল। আমি হাতড়ে হাতড়ে পথ চলছিলাম। মনে হচ্ছিল এ পথ অসীমে গিয়ে মিশেছে। এ রাত্রিও বোধহয় নিষ্প্রভাত। বিশ্ব চরাচরে আমি একা, নিতান্ত একা। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। অন্ধকারে হাত বুলিয়ে দেখি যাতে হোঁচট খেয়েছি সেটা একটা কবর। আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। তারার আলোয় হঠাৎ নজর হলো, পথ ভুলে আমি একটা গোরস্থানে এসে পৌঁছেছি। আমার চারদিকে শুধু কবর, কবর আর কবর। সারি সারি ক্রুশচিহ্ন। তারা হাতছানি দিয়ে আমায় ডাকছিল। কারা যেন উইলো পাতা নিঃসরণের সঙ্গে তাল রেখে নিঃশ্বাস ফেলতে ফেলতে আমাকে বলতে চাইছিল তাদের অতীত ইতিহাসের কথা, যখন তারা রক্ত মাংসের জীব ছিল। অথচ অথচ কবরগুলো বোবা। ভয়ে আমি সেবার আর্তনাদ করে উঠেছিলাম। এখানেও ওই প্রাচীর চিত্রের উলঙ্গ নরনারীর দল যেন আমাকে কি কথা বলতে চায়, বলতে পারছে না। বলছে, অথচ আমি বুঝতে পারছি না। এখানেও তেমনি কে যেন আমার কাঁধের উপর উষ্ণ নিঃশ্বাস ফেলল। কে যেন বিনিয়ে বিনিয়ে কাঁদছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু স্বর ফুটল না আমার কণ্ঠে। ঘাড় ঘুরিয়ে দেখি আমায়া। ছুটে বেরিয়ে এসেছিলাম অন্ধকূপ থেকে। হ্যাঁ, আমায়াই বিনিয়ে বিনিয়ে কাঁদছে প্রেতাত্মার মতো। আমায়া, আমায়া। মেয়েটা মুখ তুলে তাকায়। মেয়ে নয়, তার কঙ্কাল, তার প্রেতাত্মা। তোমার মরদ কোথায়? একই ভঙ্গিতে তার ডান হাতখানা বাড়িয়ে এবারেও সে দেখিয়ে দিল দূরের আম গাছটা। আগের পর যে সমাধিস্তূপটা দেখেছিলাম তারই অদূরে পড়ে আছে গগনপালের মৃতদেহ। গলিত কুষ্ঠের অন্তিম অবশেষ। দুর্গন্ধটা তারই। গাছের ডালে বসে আছে কটা শকুন। গাছের আড়ালে ওগুলো শেয়াল অথবা নেকড়ে। গগা মারা গিয়েছিল 2 দিন আগেই। আমায়া তাকে টানতে টানতে ওই গাছতলা পর্যন্ত নিয়ে গেছে। একটা গর্ত খুঁড়বার চেষ্টাও সে করেছে 2 দিন ধরে, কিন্তু অনাহারে সে দুর্বল। একা হাতে অত বড় দানবটাকে সে মাটির বুকে ফিরিয়ে দিতে পারেনি। ওই শকুন আর শিয়ালের হাত থেকে তার মরদকে রক্ষা করতেই বেচারি ক্লান্ত হয়ে পড়েছে। ডাক্তার ওয়াটকিন্স ওর হাত থেকে কোদালটা তুলে নিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই সমাধিস্থ করলেন জংলি মানুষটাকে। খাদ্যদ্রব্য কিছু ছিল না, ভাগ্যে উনি কিছু বিস্কুট আর পাউরুটি এনেছিলেন। কতদিনের অনাহার কে জানে। আমায়া দুর্ভিক্ষ পীড়িতের মতো খেলো, ডাবের জল খেলো, একটু সুস্থ হয়ে বসল দেওয়ালে ঠেস দিয়ে। ওর বাড়ির ঠিকানা জানো? আমায়া তার রুক্ষ চুলের মাথাটা ঝাঁকালো। তোমার ছোট ছেলেটাকে দেখছি না, সে কই? এবারও একইভাবে মাথা ঝাঁকায়, অর্থাৎ সেটাও গেছে। ডাক্তার সাহেব বলেন, ভেবে আর কি হবে আমায়া, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে গ্রামে পৌঁছে দিয়ে যাব। আবার মাথাটা ঝাঁকায় আমায়া। ওই ঘরটা? ঘরটা? তাই তো। ঘরখানার কথা মনে পড়ল এতক্ষণে, ওটার কথা মনেই ছিল না। ঘরটায় কি যেন অদ্ভুত সব ছবি আঁকা আছে। কি ছবি মনে পড়ছে না, অথচ ঘণ্টাখানেক আগে ওটার ভিতর অদ্ভুত দর্শন কি যেন দেখেছিলেন মনে পড়ছে। ভয় পেয়েছিলেন। এবার আমায়াকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার প্রবেশ করেন সেই পাতায় ছাওয়া ঘরখানায়। দেওয়ালের ছবিগুলো ভালো করে দেখতে। প্রফেসর আর কৌতূহল দমন করতে পারেন না, বলেন, চিত্রের বিষয়বস্তুটা ঠিক কী ছিল বলুন তো ডক্টর? কি বলতে চেয়েছেন শিল্পী? তা আমি কি কিছু জানি? কিছুই বোধগম্য হয়নি আমার। একটা আদি মরণরূকে দেখেছিলাম সেদিন, এটুকু মাত্র মনে আছে। সৃষ্টির আদিতে আদম আর ইব যে অরণ্যে বাস করত, সেই হারিয়ে যাওয়া বনভূমি যেন এত দিনে প্রাণ পেয়ে উঠেছে। অদ্ভুত সুন্দর সে বনভূমি,
অদ্ভুত বীভৎস আর অদ্ভুত ভয়াবহ। প্রকৃতির অন্তর্লীন আত্মাকে উদ্ঘাটিত করেছেন শিল্পী। গাছপালা, পাহাড়, নদী সবই যেন জীবন্ত, সবই যেন প্রাণরসে ভরপুর, প্রতিটি পার্চিং স্টোন। আর সেই আদিম অরণ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে কতগুলো অপার্থিব অদ্ভুত জীব। তারা 20 কোটি বছর আগেকার জুরাসিক পার্কের অতিকায় টিরাটোকটাইলস স্বগোত্র হতে পারে, আবার অতি আধুনিক মানব সভ্যতার অবচেতন অরণ্যের কামনা বাসনাও হতে পারে। আর ছিল মানুষ, হ্যাঁ, পুরুষ, স্ত্রী, শিশু, বৃদ্ধ, পূর্ণ যৌবনা নারী, সবাই সবাই সম্পূর্ণ উলঙ্গ। তাদের কেউ কেউ আবার টেরাডাক্টাইলসের মতো আকাশে ভেসে চলেছে। তাদের সত্তা আছে, ওজন নেই। ওরা মানুষের মতো দেখতে, অথচ ঠিক মানুষ নয়। যেন অস্থি, মজ্জা, মেদ, রক্ত, মাংস দিয়ে ওদের গড়েননি সৃষ্টিকর্তা। গড়েছেন ঈর্ষা, প্রেম, দ্বন্দ্ব, করুণা আর জিঘাংসা দিয়ে। তারা মানুষ খেকো বাঘের মতো নিষ্ঠুর, অথচ দেহাতীত প্রেমের মতো স্বর্গীয়। আমি আমি আপনাকে বোধহয় ঠিক বোঝাতে পারছি না প্রফেসর, তবে এটুকু বলবো, আপনি নিজেও সে ছবি দেখলে চমকে উঠতেন। কারণ আপনার মনে হতো ওগুলো কোনো অলৌকিক জীবের চিত্র নয়, মনে হতো ওগুলো আদৌ কোনো ছবি নয়। দেওয়াল জোড়া ওটা একটা আয়না, কারণ আপনার প্রতিবিম্বই দেখতে পাচ্ছেন আপনি। ও ছবি আপনারই। অধ্যাপক ম্যাকগ্রেগরি উৎসাহে উঠে দাঁড়ান, বলেন, ডক্টর, আমাকে নিয়ে চলুন সেখানে। ও ছবি নিয়ে আসা যাবে না, কিন্তু আমার কাছে কালার্ড ফিল্ম আছে প্রতিটি দেওয়ালের। বাধা দিয়ে ডাক্তার সাহেব বলেন, আমি দুঃখিত প্রফেসর, সে ছবি নেই। নেই? কেন? কি হলো ঘরখানার? ডাক্তার সাহেব তার শেষ দিনের অভিজ্ঞতা বলতে থাকেন। আমায়াকে তিনি সভ্য দুনিয়ায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন সঙ্গে করে। মেয়েটি রাজি হয়নি, বলেছিল সে পরে আসবে। তার বুঝি কি একটা কাজ ওখানে বাকি আছে। কি কাজ জানতে চেয়েছিলেন ডাক্তার সাহেব। জবাবে আমায়া বলেছিল ঘরখানে জ্বালিয়ে দিতে হবে। মৃত্যুর পূর্বে গগন নাকি আমায়াকে নির্দেশ দিয়ে যায় তার জিনিস, কাপড়, রং, তুলি, ছবি সব কিছু ওই ঘরখানায় ভরে তাতে যেন আগুন ধরিয়ে দেওয়া হয়। কুষ্ঠব্যাধির বীজের যেন কোনো অবশেষ না থাকে। ডাক্তার সাহেব আমায়াকে বারণ করলেন। ছবির কিছু না বুঝলেও উনি এটুকু বুঝেছিলেন যে এ এক অদ্ভুত সৃষ্টি। কিছু ফটো তুলে রাখার কথা তার মনে হয়েছিল, সে কথা তিনি জানিয়েছিলেন জঙ্গলি মেয়েটিকে। বলেছিলেন, আমি নিজে ডাক্তার, এ রোগের সংক্রামতার কথা আমার চেয়ে কেউ বেশি বোঝে না আমায়া। আমি বারণ করছি, 2-4 দিন পরেই আমি ফিরে আসব। 2-10খানা ফটো নেব, তারপর আমি নিজেই জ্বালিয়ে দিয়ে যাব। আমায়া চুপ করে অবসন্নের মতো বসে রইল। হ্যাঁ না কিছুই বলল না। অগত্যা একাই ফিরে চলেন ডাক্তার সাহেব। আধখানা পথও আসেননি, হঠাৎ দেখতে পেলেন পাহাড়ের মাথায় আগুন লেগেছে। আবার চড়াই ভেঙে উপরে উঠে গেলেন। দেখেন প্রভুভক্ত কুক্কুরির মতো আমায়া তার মরদের শেষ আদেশ পালন করেছে নিঃশব্দে। পাতায় ছাওয়া কুড়ে ঘরখানা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস পরে প্রফেসর ম্যাকগ্রেগরির। ডাক্তার ওয়াটকিন্স তার দীর্ঘ কাহিনী শেষ করে একটা চুরুট ধরান, বলেন, শিল্পীর ছবিখানা আমি আমার চেম্বারেই টাঙিয়ে রেখেছি। আচ্ছা প্রফেসর, গগনপাল কি সত্যিই একজন প্রতিভাধর শিল্পী? এই ছবিখানা আমি যদি বিক্রি করতে চাই, তার খদ্দের হবে? প্রফেসর ম্যাকগ্রেগরিও তার পাইপ ধরাতে ব্যস্ত ছিলেন, বলেন, হবে। খদ্দের আপনার সামনে উপস্থিতই আছে। ছবিখানা আমিই কিনব। কত দাম নেবেন? ডাক্তার সাহেব ইতস্তত করে বলেন, সত্যি কথা বলতে কি, ছবির কীরকম দাম আমার কোনো ধারণা নেই। আপনি যে ন্যায্য মনে করুন দিন। বেশ,
তাই দিচ্ছি আমি। একটু হিসেব কষি তাহলে। আগে বলুন, আপনি সারাদিনের জন্য দূরগ্রামে রুগী দেখতে গেলে কত ভিজিট নেন? একথা কেন? আরে বলুনই না। $10। অধ্যাপক তার বুক পকেট থেকে ভারী ওয়ালেটটা বার করে বলেন, আপনি 3বার শিল্পী গগনপালকে দেখতে গিয়েছিলেন, সুতরাং $30 আপনার প্রাপ্য। আপনি নিজেই বলেছেন যে শিল্পী আপনাকে বলেছিলেন গরিবের যে আত্মসম্মান জ্ঞান থাকবে না এমন কোনো কথা নেই। আপনি কি পুরো $30 দাম দিতে চান ওই সামান্য ছবিটার? না ডক্টর, তাহলে শিল্পী গগনপাল হবেন মিথ্যাবাদী আর আমি হব জোচ্চোর। তার মানে? শিল্পী আপনাকে আরও বলেছিলেন এর ছবি ভবিষ্যতে আপনার ভিজিটের গুণ আপনাকে দেবে। এই নিন $3000। ডক্টর ওয়াটকিন্স জবাবে কি বলেছিলেন তার বলেননি অধ্যাপক। দৈপায়ন দাদুকে শুধু বলেছিলেন, ডক্টর লাহিড়ী, আপনি জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন, বাড়ি গাড়ি পয়সা প্রতিপত্তি সবই হয়েছে, তবু কিছু মনে করবেন না। আজ থেকে 100 বছর পরে কেউ যদি আপনার নাম উচ্চারণ করে তবে তা করবে এজন্য যে আপনি গগন পাল আর চন্দ্রভান গর্গের বন্ধু ছিলেন। কথাটা জীবনে এই প্রথম শুনছেন না ডক্টর দৈপায়ন লাহিড়ী। তফাৎ এই যে প্রথমবার সেটা পাগলের প্রলাপ মনে হয়েছিল, এবার আর তা হলো না। দীর্ঘ কাহিনীর উপসংহারে দাদু বললেন, গগনের বিরুদ্ধে আমার পর্বত প্রমাণ অভিযোগ ছিল বুঝলে নরেন, তাকে আমি আজীবন ক্ষমা করিনি। শান্তিদেবীর প্রতি তার নিষ্ঠুরতা, বাবলু মিন্টির প্রতি তার নির্মম ঔদাসীন্য, বটুকের প্রতি নিক্ষিপ্ত তার পৈশাচিক বিদ্রূপ এবং সুলেখার প্রতি নৃশংস বিশ্বাসঘাতকতায় আমি মর্মান্তিক ক্ষুব্ধ ছিলাম। অর্ধ শতাব্দীকাল ধরে আমার মনে যে হিমালয়ান্তিক অভিযোগ পুঞ্জীভূত হয়েছিল তার কৈফিয়ত গগন দিয়ে গেছে একটি মাত্র ছত্রে। A man's work is the explanation of that man. একটা মানুষের সৃষ্টি তার অস্তিত্বের কৈফিয়ত। আর চন্দ্রভান, ভিনসেন্ট ভান গর্গ মরেনি, মরতে পারে না নরেন। সে বেঁচে আছে এই আমাদেরই আশেপাশেই। সে নিশ্চয়ই ফিরে এসেছে এই পৃথিবীতে, শুধু আমরা তাকে ঠিকমতো চিনতে পারছি না। তোমাকে কি বলবো নরেন, এই বৃদ্ধ বয়সে গোলদিঘির ধারে, কফি হাউসের কোনায়, মুক্তিমেলার আসরে আজও তাকে খুঁজে বেড়াই আমি। নিদারুণ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত কোনো আর্টিস্টকে যখন কলকাতার ফুটপাথে স্কেচ করতে দেখি আমি থমকে দাঁড়িয়ে পড়ি। মনে হয় ওই তো ভিনসেন্ট, সেই খোঁচা খোঁচা দাড়ি, সেই ময়লা পায়জামা আর ছেঁড়া পাঞ্জাবি, হাতে ভাঁড়ের চা, মুখে সবুজ সুতোর বিড়ি। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত ঘরের সন্তান, কোথায় লেখাপড়া শিখে চাকরি বাকরি করবি, বিয়ে থা করবি, রেশন আনবি, সংসার করবি, তা নয় ওরা ছবি আঁকতে বসেছে। বাড়িতে নিত্য গঞ্জনা, বন্ধু মহলে পাগলা বলে পাত্তা পায় না, বিয়ের বাজারে ওরা কানা করি, কণ্ঠা বার করা ঘাড় কুঁজো বুড়ি থুবড়িগুলো পর্যন্ত ওদের দিকে চোখ তুলে তাকায় না। ওরা যে পাগলামির আগুনে ওদের হাতে সব রেখা, সৌভাগ্য রেখা, আয়ু রেখা, যশোরেখা সব পুড়িয়ে ফেলেছে, সব সব। ভালো কথা বললে শোনে না, গাল দিলে ভ্রুক্ষেপও করে না। বেহায়াগুলোর দোকান কাটা। আমি ওদের মধ্যেই খুঁজে বেড়াই নরেন, ওদের মধ্যে নতুন করে জন্ম নেওয়া কোনটা আমার সেই হারানো বন্ধু, কানকাট্টা সেপাই ভিনসেন্ট ভান গর্গ। বন্ধুরা, আপনারা শুনলেন সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত আবার যদি ইচ্ছা করো উপন্যাসখানি। আজ আমি কিছুই বলবো না আপনাদের, শেয়ার কমেন্টস এগুলোর ব্যাপারে কিছুই বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।